বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? অনেক সময় এরকম সহজ প্রশ্ন চলে আসতে পারে, আপনার কাজ হচ্ছে দ্রুততার ভিত্তিতে শুধু উত্তর করে যাওয়া। সো প্রথম অপশন শ্রীকৃষ্ণ কীর্তন, চর্যাপদ, বৈষ্ণব পদাবলী, ময়নামতির গান। ঠিক আছে, এখানে কোনগুলো হবে না, আমরা এটা বাদ দিলেই উত্তরটা পারবো। সো প্রথমে শ্রীকৃষ্ণ কীর্তনকে বাদ দিব, বৈষ্ণব পদাবলীকে বাদ দিব, মধ্যযুগের এগুলা, ময়নামতির গান। তার মানে কি সঠিক উত্তর হচ্ছে চর্যাপদ। এখানে আর সময় দিলাম না, এটা আমরা সবাই জানি, তাই না? ওকে, সো দেখি আমরা পরেরটা কি আছে, আমাদের পরের প্রশ্নটা কি আছে, পরের প্রশ্নটা কি আছে আমরা একটু দেখি, তাই না? আচ্ছা, পরের প্রশ্ন আমার আছে চর্যাপদ, কিন্তু চর্যাপদটা আবিষ্কৃত হয় কত সালে? সবাই দ্রুততার ভিত্তিতে উত্তর দিব। সেটা চর্যাপদটা কত সালে আবিষ্কার হয়, আবিষ্কারের সালটা একটু বলবেন। এই যে চর্যাপদ, এটা কত সালে আবিষ্কৃত হয়? ঠিক আছে, আবিষ্কৃত হয় 1907 সাল, 1909 সাল, 1916 সাল, 1807 সাল। ঠিক আছে, 1807 সাল। দুইটা তথ্য আমার জানতে হবে খুবই গুরুত্বের ভিত্তিতে, কারণ এই দুইটা জায়গা থেকে প্রাইভেট প্রশ্ন আসে। একটা হচ্ছে আবিষ্কারের সাল, কিসের সাল? একটা হলো আবিষ্কারের সাল, লিখে ফেলেন আমার সাথে সাথে, আবিষ্কারের সাল। আর আরেকটা হলো প্রকাশকাল, প্রকাশকাল। ঠিক আছে, একটা হলো আবিষ্কারের সাল, আরেকটা হলো প্রকাশকাল। এই দুইটা বিষয় আমার খুব ভালো করেই জানতে হবে। সো আমরা উত্তর করে দেই, এটা কি হয় দেখি। বিপ্লব ঢালি, ডলি রানী, ওকে, প্রীতি স্টাডি, ইদ্রিস আলী। সো আমরা যখন দেখবো চর্যাপদের যে কত সালে আবিষ্কৃত হয়, যে আবিষ্কারের সালটা হচ্ছে 1907, আর এটা প্রকাশ করা হয় কত সালে, পরিমার্জন করে প্রকাশ করা হয় 1916 সালে ও 16 সালে। তাহলে যখন আমার প্রশ্নটা আসবে, একটু খেয়াল করি, যখন আমার প্রশ্নটা আসবে যে আবিষ্কারের সাল কোনটি, আমরা বলবো হচ্ছে 1907। আবার যখন বলবো প্রকাশকাল 1916। বাট আরো তিনটা তথ্য আছে লাগে, যে প্রথম, ঠিক আছে, এই তিনটা লিখে ফেলেন। প্রথম কত সালে যিনি আবিষ্কার করেন তার নাম তো আমরা জানি, তাই না? আমরা জানি হচ্ছে তার নাম হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। একটা জিনিস জানতে হবে, প্রথম তিনি কত সালে যান, সালটা হচ্ছে 1897। সো প্রথম তিনি নেপালে যান 1897, দ্বিতীয়বার যান হচ্ছে কত সালে, 1898 সালে, আবার তৃতীয়বার যান 1907 সালে। তো এই তিনটা তথ্য কেন বললাম আমি, প্রশ্ন যদি আসে কতবারে, কততম চেষ্টায় চর্যাপদ আবিষ্কৃত হয়, তৃতীয়বারের চেষ্টায়, কয়বার, 3 নাম্বার বার আবিষ্কৃত হয় চর্যাপদ। তো চর্যাপদের জন্য তিনি নেপালে কয়বার যান, 3বার যান। কয়বার যান, 3বার যান। বাট প্রথমবার ব্যর্থ হন, দ্বিতীয়বার ব্যর্থ হন, তৃতীয়বার আবিষ্কার করেন। তৃতীয়বার সালটা কোনটা, 1907। আমরা এই জিনিসগুলো একটু বুঝতে পেরেছি কিনা একটু আমরা জানাবো, ঠিক আছে? সো আমরা দেখি এটা আসলে শিখতে পেলাম, তাই না, যে আবিষ্কারের সালটা 1907, প্রকাশকাল 1916। বাট তিনি প্রথমবারের মতো যান 1897, দ্বিতীয়বারের মতো যান 1898, তাহলে 3 নাম্বার বার যান 1907 সালে, এবং এই সময় চর্যাপদ আবিষ্কৃত হয় বা আবিষ্কারটা করেন। আমরা আশা করি প্রত্যেকেই বুঝতে পারছি, তাই না? ওকে, ফাইন, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। সো সামনে দিকে একটু আগাইলে দেখি আমরা পরেরটা কি আছে। দেখি পরেরটা প্রশ্ন যদি আমরা যাই, দেখতে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বা উদ্দেল আমল বলা হয় কোন সময়কালকে? খুবই চমৎকার একটা প্রশ্ন, অনেকবারই প্রশ্ন আসে এখান থেকে, খুবই চমৎকার একটা প্রশ্ন। দেখি কারা কারা পারে। আমি জাস্ট বেসিকটা দেখতেছি, আপনার বেসিকটা কি আছে, যেখানে আপনি আটকে যাবেন সেখানে আমি আছি, যেখানে আপনি আটকে যাবেন সেই জায়গাটাতে আমি থাকবো, সেই জায়গাটায় আমি আসি, কোনো সমস্যা নাই। আপনার কাজটা হচ্ছে শুধু উত্তর করা। শেয়ার ডান, প্রীতিষ্ঠা, হ্যাঁ, যারা যারা শেয়ার করে ডান করেছেন একটু কমেন্ট করে দেন তো যে শেয়ার ডান। দেখি কোন কোন ভাই ও বোনেরা ক্লাসটা শেয়ার করে দিয়েছেন। জুলি আলম, আসসালাম স্যার, কেমন আছেন? আমি ভালো আছি ভাই, আপনারা কেমন আছেন? অনেকদিন পর আপনাদের সাথে দেখা, তাই না? বলার জন্য অনেক ধন্যবাদ স্যার, সমাধান হয়েছে, থ্যাংক ইউ। ওকে, ফাইন। সো আমরা একটু দেখি যে এই যে কোনটাকে আমরা বলবো যে অন্ধকার যুগ। অন্ধকার যুগ মানে কি? অন্ধকার যুগ মানে আমরা জানি অন্ধকার ছিল নাকি না, অন্ধকার ছিল না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো সেই সময় বাংলা সাহিত্য একদম বাংলা ভাষায় কোন সাহিত্য পাওয়া যায় না। যা পাওয়া যায় সেটা হলো অশুদ্ধ বাংলায়। কি পাওয়া যায়? অশুদ্ধ বাংলায় চম্পু কাব্য পাওয়া যায়। কি পাওয়া যায়? চম্পু কাব্য পাওয়া যায়। অশুদ্ধ বাংলায় চম্পু কাব্য পাওয়া যায়। এখন আমার প্রশ্ন হলো ভাই, যে এটা অন্ধকার যুগের সময়সীমাটা আমরা জানি, মধ্যযুগটা কত, 1201 থেকে 1800, তাই না? এই যে 1201 থেকে 1800, এই যে সময়টা 600 বছর, এই 600 বছর কি মধ্যযুগ। আচ্ছা, এই মধ্যযুগের শুরুতে প্রারম্ভিক সময়টা হলো 1201 থেকে 1350। এটা কত বছর? এইটা আবার 150 বছর। এই যে 150 বছর, ভালো করে খেয়াল, এই 150 বছরকে বলা হয় অন্ধকার যুগ। কেন?
বাংলা ভাষায় তেমন কোনো সাহিত্য পাওয়া যায় না, কিন্তু সাহিত্য কি একেবারে হয় না? হ্যাঁ, পাওয়া গেছে, কয়েকটা পাওয়া গেছে, 3টা পাওয়া গেছে। তো তার মানে 1 নাম্বার আপনি লিখে ফেলেন, তার নাম্বার 1 নাম্বার লিখে ফেলবেন আপনি হচ্ছে 1 নাম্বার আপনি লিখতে পারেন, সেটা হলো শূন্য পুরাণ। শূন্য পুরাণ, ঠিক আছে, শূন্য পুরাণ রামাই পণ্ডিতের। 2 নাম্বারটা আপনি লিখে ফেলবেন যে শেখ শুভদয়া। শেখ শুভদয়া। আরটা হচ্ছে নিরঞ্জনের উষ্মা বা রুষ্মা, ঠিক আছে, নিরঞ্জনের উষ্মা, উষ্মা, ঠিক আছে, উষ্মা। তাহলে আমি যেটা বলতেছিলাম যে সে সময় অন্ধকার যুগ কেন বলা হয়, এর কারণটা হলো, এটা তথ্যগুলো লিখে ফেলবেন যে তাকে অন্ধকার যুগ বলা হয় এই কারণে যে সে সময় তেমন কোনো সাহিত্য রচনা হয় না। সে সময় সাহিত্য তেমন সাহিত্য রচনা হয় না। সে সময় আসলে কি অশুদ্ধ বাংলায় লেখা হয়। চম্পু কাব্য, চম্পু কাব্য মানে কি? এখন প্রশ্ন আপনি করতেই পারেন, আপনার মনের অজান্তে আমি বলে দেই যে আপনার মনে প্রশ্ন রাখছে যে ভাই চম্পু কাব্যটা আমি ঠিক বুঝতে পারলাম না, চম্পু কাব্য মানে কি? আমি বলে দিচ্ছি, আপনার বলা দরকার নাই, আপনি শুধু মনোযোগ দিয়ে শুনেন আমার কথা, শেষ পর্যন্ত যদি শুনতে পারেন আপনার সবই বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। চম্পু কাব্য মানে হলো যে একই সঙ্গে গদ্য, ঠিক আছে, গদ্যও থাকবে এবং পদ্য, ঠিক আছে, পদ্যও থাকে, তবে অশুদ্ধ বাংলায় লেখা। এটা চেষ্টা, গদ্য আর পদ্য মিলে একটা জগা খিচুড়ি বানানোর চেষ্টাটাই হলো চম্পু কাব্য। এই চম্পু কাব্য ছিল শূন্য পুরাণ, এই চম্পু কাব্য ছিল শেখ শুভদয়া, এই চম্পু কাব্য ছিল নিরঞ্জনের উষ্মা। আমরা কি এটা বুঝতে পেরেছি? একটু জানাবো যে এই জিনিসগুলা বুঝতে পেরেছি কিনা, একটু আমরা জানাবো যেটা বুঝতে পেরেছি কিনা, বুঝতে পেরেছি কিনা। আর যদি আসে যে কোনটা কে লিখেছেন, শূন্য পুরাণ, ঠিক আছে, শূন্য পুরাণ লিখেছেন রামাই পণ্ডিত। কে লিখেছেন? লিখে ফেলবেন সাথে সাথে, রামাই পণ্ডিত, ঠিক আছে। কে লিখেছেন? রামাই পণ্ডিত বিরচিত, রামাই পণ্ডিত। শেখ শুভদয় কে লিখেছেন? শেখ হলায়ুদ মিশ্র। হলায়ুদ মিশ্র লক্ষণ সেনের কি ছিলেন? সভাকবি ছিলেন। হলায়ুদ মিশ্র, ঠিক আছে, হলায়ুদ মিশ্র। আবার যে নিরঞ্জনের উষ্মা, সহদেব চক্রবর্তী, সহদেব চক্রবর্তী, ঠিক আছে। একটু আমরা জানাবো, একটু আমরা যে বুঝতে পেরেছি কিনা। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। শামীম রাজা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমি যেখানে যাই শামীম রাজা সেখানে চলে আসে। থ্যাংক ইউ শামীম রাজা। ওকে ফাইন। সো আমরা এটা এতটুকু বুঝতে পেরেছি না। বিপ্লব ঢালি, এটা উনি বুঝতেই পারতেছেন না যে ফ্রি ক্লাস কিনা, তথ্যবহুল ক্লাস তো এই জন্য। ওকে, সো আমরা কি সামনে দিকে আগাইতে পারি? আশা করি আমরা আগাইতে পারি। সো উত্তরটা হচ্ছে অন্ধকার যুগের উদ্বেল আমল, ঠিক আছে। আবার বন্ধা যুগও বলতে পারি, বন্ধা যুগও বলতে পারি, ঠিক আছে। সো এটাকেই বলা হলো আপনার বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। সো আমরা সামনের দিকে একটু আগাবো, তাই না? ওকে, বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস কি? ঠিক আছে, বাংলা লিপির উৎসটা কি আসলে? সংস্কৃত লিপি, সংস্কৃত লিপি, ব্রাহ্মী লিপি নাকি? উত্তর করার চেষ্টা করেন, উত্তর করার চেষ্টা করেন, উত্তর করার চেষ্টা করেন। বাংলা লিপির উৎসটা কি আসলে? আমরা একটু উত্তর করার, বাংলা লিপির উৎসটা কি? বাংলা লিপির উৎসটা কি? বাংলা লিপির উৎসটা কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আমরা একটু দ্রুত উত্তর করবো, ঠিক আছে। বেসিকের ক্ষেত্রে এত সময় নিলে চলবে না, অনেক বেসিক, কেবল তো সাহিত্যে আছে, তাই না? যেহেতু সাহিত্যে আছে আর বাকিগুলাও তো ক্লিয়ার অবশ্যই করতে হবে, তাই না? যেহেতু ক্লিয়ার করতে হবে, আপনার কিচ্ছু করতে হবে না, আপনি শুধু আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ ভাই ও বোনেরা, তাহলে ইনশাল্লাহ বাকিটুকু আশা করা যায় যে আমি ক্লিয়ার করে দিতে পারবো আপনাদেরকে। সো যেটা বলছি একটু উত্তর করুন। হ্যাঁ, দেখি। আচ্ছা, কিছু এটা হচ্ছে বাংলা লিপিকে যদি আমি দুটা ভাগে ভাগ করি, লিপিকে যদি দুটা ভাগ করি, একটা এগুলা বাদ দিলাম, এগুলা তো হবে না, বোঝা যাচ্ছে। এই দেবরানগরী, কুটিল, এগুলা বাদ। নর্মাল দুইটা ধাপ হচ্ছে, একটা হচ্ছে ব্রাহ্মী, একটা হচ্ছে খরষ্টি, ঠিক আছে। এখন এইটা ব্রাহ্মী মানে কি? ব্রাহ্মী মানে হলো বাম থেকে ডানে, বাম থেকে ডানে যে সকল লিপি লেখা হতো, তাই না? আর খরষ্টি মানে হলো যেগুলো ডান থেকে বামে যায়, যেদিকে ডান থেকে কোথায় যায়? বামে যায়। সো বাংলা যখন আমরা লিখছি বাম থেকে ডানে যাচ্ছে, বাম থেকে ডানে যাচ্ছে, তার মানে এই যে বাংলা লিপির যে উৎস এটা হয়ে যাবে ব্রাহ্মী লিপি। যদি বলি আমি ইংরেজি লিপির উৎস, সেটাও ব্রাহ্মী লিপি। কিন্তু যদি বলি আমি যে ফার্সি, আমি যদি বলি আরবি, তাহলে এগুলো খেয়াল করেন, এগুলো আমরা ডান থেকে বামে লিখি। সো এটা হলো খরষ্টি লিপি। সো এটা বুঝতে পেরেছি কিনা? কারা কারা বুঝতে পেরেছি একটু জানাবো। প্রত্যেকেই বুঝতে পেরেছি কিনা একটু জানাবো, একটু জানাবো।
বুঝতে পেরেছে কিনা একটু জানাবো, জানালে ইনশাল্লাহ বাকিটুকু ক্লিয়ার আপনার হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। বেসিকটা ক্লিয়ার রাখতে হবে, বেসিক ক্লিয়ার করলেই কেবল আপনার পক্ষে সবকিছুতে ভালো করা সম্ভব হবে। আর ইচ্ছা ইচ্ছা করে আজকে বেসিক রেখেছি আমাদের পক্ষ থেকে, কারণ হচ্ছে বেসিক যদি ক্লিয়ার না থাকে আপনার বাকিটুকু আপনি ক্লিয়ার কিভাবে করবেন, তাই না? ওকে ওকে ভাই ও বোনেরা, জি ভাই যুক্ত হয়েছে। হ্যাঁ, যারা যারা যুক্ত হচ্ছে না প্রত্যেককেই বলবো আমি বাংলা সাহিত্য নিয়ে পড়ি। বাংলা সাহিত্য নিয়ে বললে ভালো, এগুলো তো বেসিক আরো সহজে পারার কথা। যারা বাংলা সাহিত্য নিবে তাদের জন্য তো এটা খুবই সহজ, তাই না? ওকে, তো দেখি আমরা এখানে কি আছে। নেক্সট নেক্সটে চলে যাই আমরা। ওকে ফাইন, মধ্যযুগের আদি বা প্রথম কবিকে, চমৎকার। এটা পারলে দুইটা প্রশ্ন উত্তর দেবে। মধ্যযুগের যদি আদি বা প্রথম কবি বলি, ঠিক আছে, একজন জিজ্ঞেস করেছেন কোন নাম্বার টাকা ওঠাবো, ওই যে নাম্বার দেখেন, এই যে নাম্বারে এইখানে সেন্ড মানি ডান লিখবেন বিকাশ বানাবোতে, ঠিক আছে, তাহলে আপনার হয়ে যাবে। সো উত্তর করার চেষ্টা করুন যে মধ্যযুগের আদি কবিকে, মধ্যযুগের আদি কবিটা আসলে কে, তাই না? এটা জানলে আরো সাথে সাথে আরো অনেকগুলা হয়ে যায়। মধ্যযুগের আদি কবি কে, আদি কবি বা প্রথম কবি কে বলেন তো, এটা কে? দেখি কারা কারা পারেন, আমরা এটা দেখি। হ্যাঁ, মধ্যযুগের আদি কবি, এটা পারলে আপনি গ্রন্থটাও পারবেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি। পাঁচের কি হবে বলেন? ওকে ফাইন। সো এটা আমরা একটু নর্মালি উত্তর করার চেষ্টা করি। যে আমরা জানি মধ্যযুগের আদি কবি যারা যারা বড়চণ্ডী দাস করছেন এবং তার যে গ্রন্থটা আছে, তাহলে সেটা মধ্যযুগের প্রথম সাহিত্য হবে। সো আমি যদি মধ্যযুগের প্রথম সাহিত্যতে যাই তাহলে কি হবে? তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লিখেছেন তিনি। মাঝে মাঝে প্রশ্ন আসে, তিনি যখন লিখেছেন এটার নাম কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ছিল? না, এটার নামটা মূলত ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ, শ্রীকৃষ্ণ সন্দর্ভ, ঠিক আছে, সন্দর্ভ। তাহলে দুইটা জিনিস শিখিয়ে দিলাম যে মধ্যযুগের আদি বা প্রথম কবি হচ্ছে বড়চণ্ডী দাস। তো তার যে লেখাটা হবে, ঠিক আছে, তার যেটা হবে সেটাই আমাদের কি হয়ে যাবে? সেটাই আমাদের হয়ে যাবে আপনার হচ্ছে মধ্যযুগের প্রথম সাহিত্য। তো মধ্যযুগের প্রথম সাহিত্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আর এটাই হলো আমার শ্রীকৃষ্ণ সন্দর্ভ, শ্রীকৃষ্ণ কীর্তন একটা নাম। শাহ মোহাম্মদ সগির অনেক পরে আসবে ভাই, মধ্যযুগের মাঝামাঝি সময়, মধ্যযুগের কবি আসলে। সো আমরা বুঝতে পেরেছি আশা করি। সো আমি আপনার এই সামনের দিকে আগাই, এগুলো তো সময় এত বেশি দেওয়া লাগবে না। সো ব্রজ দেখেন তো, পরের প্রশ্নটা একটু খেয়াল করি আমরা। ব্রজবলি কোন স্থানের ভাষা? ব্রজধামের ভাষা, মিথিলার ভাষা, বাংলার ভাষা, নাকি মিথিলা ও বাংলার মিশ্র ভাষা? দুইটা জিনিস, একটা জিনিস আমি দুইটা এখানে একটা কনফিউশন আছে। মধ্যযুগের শ্রেষ্ঠ বিদ্যাপতি, তাই নাকি? ওকে ফাইন, দেখি আমরা উত্তর করার চেষ্টা করি। মানে যিনি প্রথম তার যেটা আছে এটা তো ইয়া কাব্য হবে, তাই না? এটা তো আর কোনো সন্দেহ নাই। আপনি উত্তর করার একটু চেষ্টা করেন যে এই যে ব্রজবলি কোন স্থানের ভাষা? ব্রজধাম মিথিলার বাংলার নাকি মিথিলার বাংলার মিশ্র ভাষাটা? উত্তর করার, প্রত্যেকে একটু উত্তর করার চেষ্টা করবো, প্রত্যেকেই একটু উত্তর করার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, এখানে না, এই নাজমা নিশি বা যারাই আছেন একটু ঝামেলাটা বলে দিই। প্রথমত দুইটা জিনিস খেয়াল করবেন যে এখানে অনেকে এটা সঠিকভাবে আলাদা করতে পারে না। আমার শিক্ষকও দেখেছে এখানে ভুল পড়াইতে। অনেকেই বলে যে মিথিলার ভাষা হলো ব্রজবলি। না, মিথিলার ভাষা হলো এই যে মিথিলার ভাষা, মিথিলা রাজ্যের বা মিথিলার ভাষা যদি আমি বলি, মিথিলার ভাষা হলো মৈথিলি। কি মৈথিলি? এখন মিথিলার ভাষা যদি মৈথিলি হয়, বাট এই যে মৈথিলি, ঠিক আছে, এই যে মৈথিলির সাথে যখন আপনি বাংলার মিশ্রণ ঘটাবেন তখন যে ভাষাটা হয় তখন সেটার নাম হচ্ছে ব্রজবুলি।
বলি। এবার কনফিউশনটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। দুইটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে মিথিলা, যদি আসে যে মিথিলার ভাষা কি মৈথিলি, এখানে ব্রজবলি কখনই না, বাট এই যে মিথিলার ভাষা মৈথিলি, মৈথিলি আর বাংলার যে মিশ্রণটা এইটাই ব্রজবলি, এইটাই কি ব্রজবলি। ব্রজবলিতে অনেকেই সাহিত্য রচনা করছেন, মিথিলা ও বাংলা, মৈথিলি ও বাংলা, মিথিলা একটা জায়গার নাম তাই না, মৈথিলি হবে, মৈথিলি। ওকে, সো মিথিলা ও এটা কনসেপ্টটা বুঝতে পারছেন। অনেকেই বলে যে মিথিলার ভাষা ব্রজবলি, আসলে না, এটা ভুল। মিথিলার ভাষা মৈথিলি, মিথিলার ভাষা মৈথিলি, বাট আপনার মনে রাখতে হবে এই যে মৈথিলি আর বাংলার মিশ্রণ এইটা হয়ে গেল আপনার ব্রজবলি। তবে এখান থেকে আরেকটা তথ্য আসে যে কাকে মিথিলার কোকিল বলা হয়, কাকে মৈথিলি কোকিল বলা হয়, কাকে মৈথিলি কোকিল বলা হয়, মানে মিথিলার কোকিল বলা হয়। আমরা জানি মিথিলার কোকিল বলতে আমরা কাকে বলি, বিদ্যাপতি। সো এই প্রশ্ন মাঝে মাঝে আসে, কাকে মিথিলার কোকিল বলা হয়, আমরা বলি বিদ্যাপতিকে মিথিলা বা মৈথিলির কোকিল বলা হয়। ঠিক আছে, আমরা সব বুঝতে পারছি। একটু সামনের দিকে আগাই, দেখি আগাইলে আমি কি পাই একটু দেখি। ওকে, বাংলা গদ্যের জনককে, বাংলা গদ্যের জনককে, একদম বেসিক প্রশ্ন, প্রত্যেকের পারা উচিত, প্রত্যেকেই কমেন্ট করেন, প্রত্যেক বাংলা গদ্যের জনককে সবার পারা উচিত। বাংলা গদ্যের জনকটাকে একটু আমরা চেষ্টা করব, সবাই উত্তরটা দেওয়ার চেষ্টা করবো, আশা করি সবাই পারবো। কয় নম্বর প্রশ্ন এটা? কোশ্চেন নাম্বার 7। নাম উত্তর যখন করবেন তখন আপনি ক কি হচ্ছে, খ কি হচ্ছে, এগুলো উত্তর করবেন। আমাদের এখানে চলে আসছে নাটোরের বনলতা সেন, তাই না, মৈথিলি প্লাস বনলতা সেন, বনলতা সেন। মৈথিলি কোকিল বলা হয় বিদ্যাপতিকে, চমৎকার বিপ্লব ঢালি। 7 নম্বর উত্তর করি। ওকে, এটাতে বেশি সময় দেওয়ার প্রয়োজন নাই, কারণ বাংলা গদ্যের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, বিদ্যাসাগর। আমার পরেটাতে চলে যায় যে এইটা চমৎকার একটা প্রশ্ন, যে সনেটের জনক, সনেটের জনক কে? আর এখানে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটকের রচয়িতার নাম কি, রচয়িতার নাম কি? প্রথম সার্থক ট্রাজেডি, ট্রাজেডি নাটকের নাম কি, ট্রাজেডি নাটকের নাম কি? সরি, নাম কি না, সরি, সনেটের জনক কে আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটকের রচয়িতা কে, মানে বাংলা সনেট যে প্রথম লেখে সেই সার্থক ট্রাজেডি করছে। এখন বলেন এটা কে? এবং সে খুব বনেদি পরিবারের সন্তান ছিল, শুধু বনেদি পরিবারের সন্তান ছিল না, একদিন তার সম্পর্কে যদি বলতে যাই, যে তাকে একদিন তার প্রিয় শিক্ষককে যখন স্কুল থেকে বের করে দেওয়া হয়, বের করে দেওয়ার পর দুই হাতে 2টা মদের বোতল নিয়ে সেই স্কুলের সামনে যে বাকি টিচারদের গালাগালি করতেছিল, এগুলা আবার তথ্যবহুল লেখাগুলো পাওয়া গেছে হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসে। ঠিক আছে, সো বুঝতেই পারতেছেন যে একদম এক রোখা একজন লেখক ছিলেন। ঠিক আছে, সে কাহিনী সব উলট পালট করে দিত। সে যখন দেখলো যে রামায়ণ এরকম না, রামায়ণ চেঞ্জ করে ফেলছে, অন্যরকম ভাবে করছে, তো আমরা বুঝতেই পারছি যে কার কথা বলতেছি আমরা, মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত প্রথম বাংলা সনেটের জনক প্লাস ট্রাজেডি নাটকের লেখক। তাকে বলা হয় প্রথম আধুনিক কবি, প্রথম আধুনিক কবি। ঠিক আছে, প্রথম বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি বলা হয় তাকে, বলা হয় বাংলা সাহিত্যের প্রথম প্রথম বিদ্রোহী কবি, প্রথম বিদ্রোহী কবি, প্রথম বিদ্রোহী কবি। যদি প্রশ্ন আসে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে, আপনি উত্তর করবেন মাইকেল মধুসূদন দত্ত। আশা করি এই তথ্যগুলা বুঝতে পেরেছেন আপনি। 8 খ, আসিয়া বিনতে আলী, বৃষ্টি ভেজা রাত। ওয়াও, ঠিক আছে, চমৎকার চমৎকার কমেন্ট হচ্ছে। এই পর্যন্ত একটা ভুল গেছে, কারণ অনেকদিন ধরে পড়ালেখা ছেড়ে দিয়েছি। ছাড়বেন কেন, পড়তেই থাকবেন, পড়তে পড়তে বেহুশ হয়ে যাবেন। ঠিক আছে, একজন বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, কই থেকে আসবে রবীন্দ্রনাথ ঠাকুর? ওকে, সো সামনের দিকে একটু আগাই, দেখি পরের প্রশ্ন আমাদের কি আছে। এবার খেয়াল করি আমরা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি, দেখি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি, একটু উত্তর করার চেষ্টা করি আমরা। প্রত্যেকটা প্রশ্ন উত্তর করার চেষ্টা করবো। ঠিক আছে, এই যে বললাম যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি, 1 নম্বর আলালে ঘরে দুলাল, দুর্গেশ নন্দিনী, পথের পাঁচালী, নাকি বিষ বৃক্ষ? বলেন বিষ বৃক্ষ কোনটা, একটু বলেন তো এটা কি হবে? একটু উত্তর করার চেষ্টা করি যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি, আলালের ঘরের দুলাল, দুর্গেশ নন্দিনী, পথের পাঁচালী, নাকি বৃষ বৃক্ষ? উত্তর করার আমরা সবাই একটু উত্তর করার চেষ্টা করছি, ভাই বোনেরা, একটু দেখি কোনটা কোনটা উত্তর হয়। চমৎকার, লাবণী দাস, আলালের ঘরের দুলাল, চমৎকার উত্তর হচ্ছে গো
দেখি এটা কে কি উত্তর বলে, এক একজন এক একজন উত্তর বলছে, বাট এটা বেসিকটা ক্লিয়ার করে রাখা হলো। এখানে দুইটা তথ্য, এগুলা সম্পর্কে দুইটা তথ্য লাগে, দুইটা তথ্য পরীক্ষায় আসে, ঠিক আছে? ওকে, ওকে, একটু ভালো করে উত্তর। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? এটা হচ্ছে আলালে ঘরের দুলাল, দুর্গেশ নন্দিনী, পথের পাঁচালী, বিষবৃক্ষ। এখানে আমি কেমনে কেমনে করতে পারি, ঠিক আছে? কেমনে কেমনে এটা করতে পারি। এবার ধরেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, আগে বুঝতে হবে প্রথম উপন্যাস কোনটা, তাই না? প্রথম উপন্যাসটা আগে বুঝতে হবে। যে বাংলা সাহিত্যের প্রথম যে উপন্যাস এটার নাম হচ্ছে, প্রথম যে উপন্যাস এটার নাম হলো আলালের ঘরের দুলাল। প্রথমটার নাম কি? আলালের আলালের ঘরের দুলাল, ঠিক আছে? আলালের ঘরের দুলাল, আলালের ঘরের দুলাল, ঠিক আছে? তারপর যদি আমি বলি হচ্ছে, আর প্রথম সার্থক উপন্যাস যেটা, এটা হলো দুর্গেশ নন্দিনী। এটা হলো দুর্গেশ নন্দিনী। ওকে, যখন আমি বলছি আলালের ঘরের দুলাল, আলালের ঘরের দুলাল, এইটা হয়ে যাবে আমার হচ্ছে, এটা লিখেছে কে? পেরিচাঁদ মিত্র, পেরিচাঁদ মিত্র, ঠিক আছে? পেরিমুন মিত্র ইংলিশে বললাম। আর দুর্গেশ নন্দিনী বলছে হচ্ছে বঙ্কিমচন্দ্র, তাই না? বঙ্কিমচন্দ্র। বাট প্রশ্নের প্যাটার্নটা বুঝতে হবে। যখন বলবো বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল, প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, যারা যারা উত্তর করেছেন তাদেরটা হয়েছে। ওকে, তো সামনের দিকে একটু আগাই, দেখি কি আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? কত সালে নোবেল পুরস্কার? এটা সহজ, একদম ইজিলি। মানে আমরা যদি বেসিকে যাচ্ছি, সবাই দ্রুত উত্তর করবেন যে রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান। এটার উত্তরটা বলবেন হচ্ছে, যখন উত্তর করবেন কোনটা কত নাম্বার উত্তর হচ্ছে এটা বলবেন। আলহামদুলিল্লাহ, ইয়াসমিন আলহামদুলিল্লাহ বলতেছি। ওকে ভাই, দুর্গেশ নন্দিনী শব্দের অর্থটা বলেন। দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ হচ্ছে দুর্গ প্রধানের কন্যা, ঠিক আছে? এখানে হচ্ছে ট্রায়াঙ্গেল একটা বিষয় আছে, আরো অনেক বিষয় আছে। মানে বঙ্কিমচন্দ্র লেখার মাঝে একটু মুসলিম বিদ্বেষ ছিল, মুসলিম বিদ্বেষ, ঠিক আছে? এই জন্য তাকে কি বলা হয়? তাকে ঋষি বলা হয়। সেই হিন্দু ধর্ম প্রচার করছে অনেক বেশি, ঠিক আছে? আর এখানের মাঝখানে সে আকবর যারা আছে, পাঠান যারা আছে, মুসলমান শাসক যারা আছে, এই তাদেরকে বিভিন্ন ভাবে ছোট করছে, ঠিক আছে? সো এইটার আবার দুর্গেশ নন্দিনীকে ট্যাকেল দেওয়ার জন্য আমাদের ইসলাম মুসলিম একজন লেখক একটা লেখেন, ঠিক আছে? ইসমাইল হোসেন সিরাজি লেখেন রায় নন্দিনী, ঠিক আছে? এই তথ্যগুলো মাথায় রাখতে হবে। তো দেখি একটু ভালো করে 10 নম্বর উত্তর। ওকে ফাইন, 1913 সাল। কত সাল? 1913। আশা করি যারা 1913 উত্তর করছেন তাদেরটা হয়েছে। তো সামনের দিকে একটু আগায় দেখি, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? এটা হচ্ছে আপনার বিশের বাসী, অগ্নিবীণা, সাম্যবাদী, সর্বহারা। কাজী নজরুলের বিদ্রোহী, এটা নর্মালি যে আছে বুঝতে পারবে একদম। বিদ্রোহী কবিতাটা কোন কাব্যের অন্তর্গত? দুইটা অটোমেটিক ইজিলি বাদ দেওয়া যায়। এগুলা বোঝার জন্য একটা সহজ একটা সিস্টেম আছে, আজকে আমি আপনাকে দেখাবো যে এইরকম নজরুলের কোনটা কি, এটা আসলে আপনি কেমন উত্তরটা করবেন। দেখি কারা কারা 10-এ 9 পাইছি। বিপ্লবধারী, সবই পারতে হবে। এগুলা সহজ প্রশ্ন, এগুলা বিগত বছর আসছে পরীক্ষায়। সো এগুলা নিয়ে আলোচনা হচ্ছে, আমরা উত্তর করার চেষ্টা করি, দেখি পারে কিনা। আমরা পারবো বলে বিশ্বাস। একটু উত্তর করার চেষ্টা। বিদ্রোহী, ঠিক আছে? বলবীর চির অন্যতম শির নেহারি নত শির ওই শেখর হেমাদ্রির, তাই না? তারপর কি আছে? তারপরে আছে কি, আমি ভগবান ভৃগু, আমি বিদ্রোহী ভৃগু, আমি ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন, তাই না? আমি খেয়ালে বিধির বক্ষ করিব ছিন্ন ভিন্ন। কি লাইন ভাই, বাপরে বাপ, ঠিক আছে, তাই না? সো আচ্ছা, এটার মাঝখানে আমি বোঝার চেষ্টা করি, দুইটা বাদ যাবো। যখন আমি বলছি বিদ্রোহী মানে কি, বিদ্রোহী মানে বুঝছেন যে আগুন টাগুন থাকবে। এখানে বাদ, এই সর্বহারা তো এটা হইলই না, বাদ। সাম্যবাদী বাদ, দুইটা বাদ। বিশের বাসের অগ্নিবীণার মাঝখানে এই যে অগ্নিবীণা, এখান থেকে নেওয়া হচ্ছে কি, তার বিদ্রোহী কবিতা। কোথা থেকে নেওয়া হচ্ছে? এইখান থেকে নেওয়া হয়েছে, অগ্নিবীণা থেকে। আর বিদ্রোহী কবিতার মূল উপজীব বিষয় কি? যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাগরণ, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাগরণ। ওকে ফাইন। সো দেখি পরে প্রশ্নটা। নকশিকাঁথার মাঠ কাব্যটির রচয়িতাকে? নকশিকাঁথার মাঠ, এটা মানে আপনার এগুলা ইয়া হয়ে যাচ্ছে, মানে এগুলা কি বলে, এগুলা হচ্ছে আপনাদের ওই যে রিপিট প্রশ্ন, বা এগুলা আপনার হচ্ছে চর্চা হয়ে যাচ্ছে, নতুন করে চর্চা হয়ে যাচ্ছে। সো প্রত্যেকে একটু উত্তর করার চেষ্টা করেন যে এই যে নকশিকাঁথার মাঠটা আছে, এই কাব্যের রচয়িতাটা কি আমরা একটু উত্তর করার চেষ্টা করব।
মনে রাখবেন বিদ্রোহী মানে কি একদম সব ভেঙে চলে যাচ্ছে, আর অগ্নিবীণা মানে কি আগুন, যে বিন বাদ্যযন্ত্রে আগুন বেরোচ্ছে, তার মানে কি মিলে যাচ্ছে না বিদ্রোহ, এইভাবে মনে রাখবেন। অগ্নিবীণা থেকে বিদ্রোহী কবিতা নেওয়া হয়। ওকে, দেখি এটা সবার পড়া উচিত। একজন বলছেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ লিখছে আসলে, সুর বুঝতে পারতেছি না, দেখি কি হয়। উত্তর করার চেষ্টা করছি। নকশিকাঁথার মাঠ কাব্যের রচয়িতাকে জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন, ফরুক আহমদ নাকি সুফিয়া কামাল? আচ্ছা, এটা নকশিকাঁথার মাঠ, তারপর হচ্ছে কি রাখালি, তাই না, রাখালি, তারপর হচ্ছে সজন বাদিয়ার ঘাট, যেগুলো থেকে প্রশ্ন আসে, সজন বাদিয়ার ঘাট, ঠিক আছে। এই সবে লিখে হচ্ছে কে জসিমউদ্দিন। জসিমউদ্দিন সম্পর্কে আরো দুইটা প্রশ্ন আসে, একটা হচ্ছে তার ছদ্মনাম আছে, দুইটা ছদ্মনাম, দুইটা ছদ্মনামের ভিতরে এক নাম্বার হলো কি তুজাম্বর আলী, লিখে ফেলতে পারেন তুজাম্বর, তুজাম্বর আলী, ঠিক আছে, তুজাম্বর আলী। দুই নাম্বারটা হচ্ছে কি জমির উদ্দিন মোল্লা, জমির, জমির উদ্দিন, জমির উদ্দিন মোল্লা। আশা করি আমরা এটা বুঝতে পারছি। ওকে ফাইন, লিখে রাখবেন এগুলা তথ্যগুলা, অনেক সময় বিভিন্ন তথ্য থেকে প্রশ্ন আসতে পারে, আসলে স্বাভাবিক, তাই আমরা এগুলা একটু সুন্দর করে জেনে রাখবো, শিখে রাখবো। জসিমউদ্দিন হবে ভাই। ওকে ফাইন, তো সামনের দিকে আগাই। দেখে নিচের কোনটি সাধুরীতি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এইগুলা প্রশ্ন একটু গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ, কারণ এগুলোতে প্রশ্ন আসে। তো নিচের কোনটি সাধুরীতির উদাহরণ? তখন গভীর ছায়া নেমে আসে সর্বত্র, তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে, তখন গভীর ছায়া নামিয়া আসবে সর্বত্র, তখন গভীর ছায়া সর্বত্র ঢেকে গিয়েছে। যখন আমি বলি আপনাকে এই ধরনের প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্য কিভাবে আপনি উত্তর দিবেন, আপনাকে দেখাই দিচ্ছি একটু কিভাবে আপনি উত্তরগুলা দিবেন। সো যখন বলুন নিচের কোনটি সাধুরীতির উদাহরণ, তার মানে আপনি খুঁজে বের করবেন কোনটা সাধুরীতি না, তার মানে কোনটা চলিত আছে, এগুলো বাদ দিবেন, বাদ দিলেই পারবেন। আপনি সঠিক উত্তর করেন, সঠিক উত্তর করার পরে দেখেন আমি যখন ব্যাখ্যা দিব বাকিটুকু ক্লিয়ার হয়ে যাবে। আপনার কাজটা হচ্ছে প্রথমে আপনি সঠিক উত্তর দিয়ে নেন, ঠিক আছে, প্রথমে সঠিক উত্তর দেন একটু। আশা করি পারবেন, আপনি পারবেন বলে আমার বিশ্বাস। ওকে ওকে, অনেকেরই সঠিক উত্তর হচ্ছে, অনেকেরই সঠিক উত্তর হচ্ছে। আমরা দেখি প্রথম উত্তর করেন, তারপর তো আমি তো আছি, আমি তো আপনাকে এ টু জেড বলে দিবই। ওকে, সো 13 নম্বর প্রশ্ন উত্তর আসলে যে এই যে দেখেন কোনটা তখন মানে আর কোনটা সাধারণ মানে কোনটা হবে না এগুলো করবে, তখন গভীর ছায়া নেমে আসে। ওকে, বাদ আসে আছে না, তার মানে এটা চলিত রীতির, এটা ভুল, ঠিক আছে। তারপরে তখন গভীর ছায়া সর্বত্র ঢেকে গিয়েছে, গিয়েছে তো হবেই না, ঢাকিয়া হবে, তাহলে এটাও আমার ভুল, দুইটা বাদ দিলাম। তখন গভীর ছায়া নামিয়া আসবে সর্বত্র, অবশ্যই এটা বাদ দিলাম, আসবে সর্বত্র, দূর এগুলো কি এটা হবে, এটা হবে না। এবার দেখেন মিলবে কোথায়, তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে, নামিয়াও সঠিক, আসিল সবখানে। সো দোষ যারা বি নাম্বার উত্তর করেছেন, যারা খ নাম্বার উত্তর করেছেন তাদেরটা হয়েছে, তাদেরটা যারা খ নাম্বার উত্তর করেছেন তাদেরটা হয়েছে। তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে, প্রত্যবোধ নাচিতে ছিল, নাচিতে ছিল, এ ঘন ঝোপে আমি কোনো দিকেই তাকাইতে পারিতেছিলাম না। ওকে ফাইন, সো তখন গভীর ছায়া নামিয়ে আসিল সবখানে। যারা খ নম্বর উত্তর করেছেন তাদের জন্য থাকবে এক আকাশ পরিমাণ ভালোবাসা, এইরকম লাভটা এরকম করে আঁকাই দিচ্ছি, এইরকম এরকম, এই যে এইরকম একটা ভালোবাসা আপনাকে দিয়ে দিলাম, ভালোবাসা আপনাকে আমি দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে দিলাম, দিয়ে দিলাম। ওকে ফাইন, সো সামনে দিকে একটু আগাই। ওকে, দেখে ভাষার কোন রীতি তৎসম শব্দ বল, প্রত্যেকের পারা উচিত, খুব ইজি একটা প্রশ্ন। ভাষার কোন রীতি, ভাষার কোন রীতি তৎসম শব্দ বল, সাধু রীতি, চলিত রীতি, কথ্য রীতি, লেখ্য রীতি, ঠিক আছে। আমি যদি কয়েকটা শব্দ লিখে ফেলি, একটা বলি হচ্ছে, যদি আমি লিখি হচ্ছে আপনার, ধরেন আমি লিখলাম হচ্ছে, আমি লিখলাম তৎসম, আমি যদি লিখি তৎসম, আমি যদি লিখি তদ্ভব, ঠিক আছে, তদ্ভব, আমি যদি লিখি হচ্ছে আপনার, আচ্ছা এই দুইটাই লিখি, এই দুইটা দিয়েই আমরা দুইটা করতে পারবো। উত্তর করার চেষ্টা করি, প্রত্যেকে একটু উত্তর করার চেষ্টাটা করি।
আচ্ছা, যখন মনে আসবে আসবে যেমন তৎসম, এটা আপনার হবে কি জানেন, যখন আসবে কোন তৎসম শব্দবহুল, ঠিক আছে, তৎসম শব্দবহুলের ক্ষেত্রে আপনার সাধুরীতিটা হলো তৎসম শব্দ, এটা সাধুরীতি। যখন তদ্ভব বলবে এটা চলিত রীতি, এটা কি হবে চলিত রীতি, এটা চলিত রীতি। আশা করি বুঝতে পেরেছেন সবাই, তাই না? বুঝতে পেরেছি বলে বিশ্বাস। ওকে ফাইন। সো সামনের দিকে একটু আগাই। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট, মানে এর বাইরে, মানে কোন ভাষার, আরো নর্মাল ভাবে যদি প্রশ্নটাকে আমি বলি যে কোন ভাষারীতিটা আপনার একটা নিয়মের বেড়াজালে আবদ্ধ বা এই নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নাই, নিয়ম অনুযায়ী সব হবে। রঞ্জন রয়, হাসান আকন্দ, মিনতি রয়। ওকে ফাইন। ফারিয়া বলছেন যে ভাই আপনার নাম কি? আমার নাম আসলে এর আগে কি আমার ক্লাস করেন নাই কখনো? করেন নাই না? ওকে, না করলে সমস্যা নাই, করেন। নাম দিয়ে কি করবেন, ক্লাসটাই করেন। ওকে, সো কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট, এটা আমি কিভাবে করব? আমি জানি যে সাধুরীতির বিষয়গুলো আছে। এই যে সাধুরীতি আঞ্চলিক মানে কি জানেন, আঞ্চলিক তো এক একজন এক এক ভাবে বলতে পারে, কিন্তু সাধুরীতি মানেই আমার একটা নির্দিষ্ট ঘরানার একটা নিয়ম অনুযায়ী চলতে হবে। সো আমি যেটা বলছি, এই যে আমাদের সাধুরীতি, এটা হলো কি, এটা হলো আপনার যে সুনিয়ন্ত্রিত এ সুনির্দিষ্ট। এটা কোথায় আছে? এই যে অপশনে সাধুরীতি হবে। কি হবে? সাধু রীতি, সাধুরীতি। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? চলিত ভাষার বৈশিষ্ট্য চলে যায়। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? চলিত ভাষার বৈশিষ্ট্যটা আমরা একটু দেখি। চলিত ভাষার বৈশিষ্ট্য অপশন এ তে আছে আমাদের গাম্ভীর্য, ব্যাকরণ অনুসরণ করে চলে, তৎসম শব্দের সব বহুল ব্যবহার, প্রমিত উচ্চারণ। উত্তর করার চেষ্টা করি কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য। চলিত, এরা সবাই সবাই পারার কথা, ঠিক আছে? সবাই পারবেন আশা করি। ওকে, দেখি 16 নাম্বারটা উত্তর করার চেষ্টা করি, আমার পারবেন বলে আমার বিশ্বাস। হামিম মিয়া চলে এসেছে, হামিম মিয়া। ওকে, এখানে কোনগুলো উত্তর হবে না এটা বাদ দিলে আমরা পারবো, কোনগুলো উত্তর হবে না এটা বাদ দিলে। যখন এরকম প্রশ্ন আসবে কোনটি কোনটা, আমি দেখবো কোনটা উত্তর হবে না। তাহলে গাম্ভীর্য, এটা উত্তর হচ্ছে না। ব্যাকরণ অনুসরণ করে চলে, এটা উত্তর হচ্ছে না। তৎসম শব্দের বহুল ব্যবহার, এটা হচ্ছে না। তার মানে কি প্রমিত উচ্চারণটা হচ্ছে সঠিক উত্তর। সঠিক উত্তর প্রমিত উচ্চারণ। সো যারা এটা উচ্চারণ করেছেন তাদেরটা হয়েছে। সাধু ও চরিত রীতি ভাষার কোন রূপে? আচ্ছা, সাধু ও চরিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? আঞ্চলিক, উপভাষা, লেখ্য নাকি কথ্য? এটা একটু উত্তর করেন তো। এটা একটু গুরুত্বপূর্ণ আছে প্রশ্নটা, এই প্রশ্ন একটু গুরুত্বপূর্ণ আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট দিয়ে দিলাম এটা, ঠিক আছে? এটা একটু উত্তর করার চেষ্টা করো। সাধু ও চরিত রীতি বাংলা ভাষার কোন রূপে? আঞ্চলিক, উপভাষা, লেখ্য, কথ্য। চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? ওকে, অনেকেই উত্তর করছেন দেখছি, আলহামদুলিল্লাহ। অনেকের উত্তর সঠিক, অনেকেরই সঠিক হচ্ছে। মানে আজকে তো একদম বেসিকটা ভালোই, আপনাদের ভালোই ক্লিয়ার হচ্ছে বা ক্লিয়ার আছে। সো ভালো, সুন্দর, সমস্যা নাই। এটা বোঝার জন্য বেশি কিছু লাগে না যে বানান মানে সাধু আর চলিত, সাধুটা তো আসলে বলা যায় না। সো শুধু লেখ্যটাই উত্তর হবে, মানে লিখতে পারি আমরা, তাই না? আসিয়া ছিল বললে কেমন লাগায়, সে কি আসিয়া ছিল, এরকম বলার থেকে সে এই লেখার মাঝখানে সীমাবদ্ধ। সো এটাকে আমরা লেখ্য রীতি হিসাবেই জানছি যে সাধু আর চলিত ভাষায় কোন রূপে বিদ্যমান? শুধু লেখ্য রীতিতে। কথা ক্লিয়ার? আশা করি আমরা পেরেছি। তো কোনটি সাধুরীতির শব্দ? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার আসছে এটা, শুধু এই প্রশ্ন অনেকবার আসছে। সো এই যে উত্তর করার চেষ্টা, কোনটি সাধুরীতির শব্দ? আজ, মিনতি, জল, জ্যোৎস্না। বলেন তো কোনটা হবে? কোনটি সাধুরীতির শব্দ? আজ, মিনতি, জল, জ্যোৎস্না। উত্তর করার চেষ্টা করি। শেয়ার, চুমকি বিশ্বাস, শেয়ার টানো। একটু দেরি দেরি হয়ে যাক, সমস্যা নাই, তারপর আপনি করেন। যে এই যে কোনটি সাধুরীতির শব্দ? আজ, মিনতি, জল, জ্যোৎস্না। একটু উত্তর করার চেষ্টা করি আমরা যারা যারা আছি। একটু না, অনেকটা আছে। যাই হোক, সমস্যা নাই, পরবর্তী যারা লেট করছে তারা রেকর্ড করে নেবে। বলেন কোনটি সাধুরীতির শব্দ? কোনটি সাধুরীতির শব্দ? ওকে, নর্মালি বোঝা যাচ্ছে জ্যোৎস্না, ঠিক আছে? জ্যোৎস্নাটা হচ্ছে সাধুরীতির শব্দ, আর বাক্যে হবে না। ওকে,
ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, এটা যে কতবার আসছে পরীক্ষায় বলার বাইরে, অনেকবার আসছে। তো ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থ রচয়িতাকে মোহাম্মদ আব্দুল হাই, মোহাম্মদ শহীদুল্লাহ, মুনির চৌধুরী, মোহাম্মদ এনামুল হক। ওকে, কেমন আছেন বস ছাপ্পাই, কেমন আছেন ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে আপনাদের সাথে দেখা হলো, তাই না? অনেকদিন পরে আপনাদের সাথে এখানে আসলাম, প্রায় মাসখানেক এখানে ক্লাস নিয়ে আপনাদের মাঝে আসলাম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ওকে, সো এটা উত্তর করার চেষ্টা করি যে ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতাকে, কোনগুলো হবে না বাদ দিলে, বা একটাই উত্তর আছে, এখানে একটাই উত্তর আছে, সে 19 নাম্বার। ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব যখন বলবে, এটা রচয়িতা হলে কি জানেন আমরা? মোহাম্মদ আব্দুল হাই। এটা রচয়িতাকে মোহাম্মদ আব্দুল হাই। সো রচয়িতা হবে মোহাম্মদ আব্দুল হাই। সামনে কিছু বেসিক প্রশ্ন আসবে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। মানুষের ভাষাকে সাধু ভাষা হিসেবে প্রথম অভিহিত করেন কে? মানে এই প্রশ্ন দেখেন, আপনি মনে হয় না শুনেছেন, না শুনলেও বাট এটা প্রশ্ন আসে যে মানুষের ভাষাকে সাধু ভাষা হিসেবে প্রথম অভিহিত করেছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নাকি প্যারীচাঁদ মিত্র? দেরি করে ফেলেছে আস্পিকা কবির, সমস্যা নাই, যেখান থেকে শুরু করেছেন এখান থেকে শেষ পরবর্তী সময় দেখে নিন। এটা বেসিক প্রশ্ন, তো জাস্ট দ্রুত যাচ্ছে। যখন যেটা আসবে বোঝানোর, যেটা আসবে সিস্টেম করার, যেটা আসবে ম্যাজিক দেখানোর, ওটা তো আমি আছি, আমি আপনাকে ম্যাজিক দেখাই দিব, এভাবে কোনো টেনশন নাই, ঠিক আছে? এগুলো গুলে যায়, হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে এই যে মানুষের ভাষাকে সাধু ভাষা হিসেবে প্রথম কে করেন। নিচের অপশনটা দেখা যায় না, কেন দেখা যায় না ভাই? দেখা যাচ্ছে তো, দেখা তো যাচ্ছে। মুনির চৌধুরী। নানাবিধ বিষের গ, রাজা রামমোহন রায়। বিষের খ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার মানে আমি দেখতে পারতেছি নানাবিধ উত্তর হচ্ছে, একটা উত্তর ভুল হচ্ছে না। অপশন অনেকে ক, অনেকে খ, অনেকে গ, অনেকে ঘ, মানে সবাই এক একজন এক এক ধরনের উত্তর দিচ্ছেন। এটা খুব সুন্দর, চমৎকার হচ্ছে, খুব ভালো হচ্ছে, খুবই চমৎকার হচ্ছে গো। হম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাপরে বাপ, এসব উত্তর কোথা থেকে পান? ওকে, সো দেখি, আমরা জানি এটা রাজা রামমোহন রায় উত্তর হবে, ঠিক আছে? সো আমরা উত্তর পেলাম রাজা রামমোহন রায়। পার হইয়া, পার হইয়া, পার হইয়া। ওকে, এই 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 ক্রিয়াপদের সাধুরূপ কোনটি? লাইনটা একটা দিয়ে দেই। ওকে, এই লাইনটা দিলে আপনার বুঝতে সুবিধা হবে যে মাঠ পার হইয়া, মাঠ পার হইয়া, মাঠ পার হইয়া বন্ধুর বাড়ি। মাঠ পার হইয়া কার বাড়ি? বন্ধুর বাড়ি। এই লাইনটা দিলাম। এবার দেখেন আপনি উত্তর সহজে বুঝতে পারবেন, ঠিক আছে? সেই যে বললাম যে পার হইয়া এই ক্রিয়াপদের সাধু রূপটি চরিত রূপে রূপান্তর করলে কি হবে? ধরেন মাঠ পার হইয়া বন্ধুর বাড়ি, পার হয়ে, পাড়ায়ে, পেরিয়ে, নাকি পার হয়ে? উত্তরটা করার চেষ্টা করুন তো দেখি। চমৎকার উত্তর হচ্ছে রাজিয়া রহমান দোলা। ওকে, দেখি পার হয়ে ফিরে, যে একটা দুইটা অপশনে ঝামেলা হচ্ছে, বাট সমস্যা নাই, এটা সহজে করা যাবে, এটা সহজে উত্তর হয়, এটা আমি বলছি, তাহলে আপনার বাকিটুকু ক্লিয়ার হয়ে যাবে। সমস্যা না, পারবেন বলেই আমার বিশ্বাস, আপনি পারবেন, অবশ্যই পারবেন। ওকে, মানে এই লাইনটা দিলে বুঝে পাই, কারণ একটা গল্প লাইন আছে, মাঠ পেরিয়ে, মাঠ পেরিয়ে বন্ধুর বাড়ি, মাঠ পেরিয়ে, মাঠ পেরিয়ে বন্ধুর বাড়ি। তার মানে পার হয়ে মানে হচ্ছে এখানে পেরিয়ে হবে, কি হবে? পেরিয়ে হবে। আশা করি বুঝতে পেরেছি সবাই। সো এবার মানে আমি জাস্ট যেখানে থামার সেখানে থামবো, সেখানে থামবো, ঠিক আছে? সো এটা তো আপনার বারবার করে এই যে এটা বলার কিছু নেই, আপনাকে শুধু জানাই দেওয়ার জন্য বলা যে হচ্ছে এই যে কোর্সগুলো আছে, এই কোর্সের সাথে আপনি বইও ফ্রি পাচ্ছেন। এই যে যে বইগুলো আছে আপনার উপকারের জন্য বইগুলো ফ্রি পাচ্ছেন, আর ডিসকাউন্টও পাচ্ছেন। যে জব ফোকাস ইয়াটা আছে, এটার মাঝখানে আপনার লাইক কমেন্ট ফলো থাকলে আপনি আরো 200 টাকা কম পাচ্ছেন, ঠিক আছে? সো এটার জন্যই আমি এই, আর কোন নাম্বার টাকা পাঠাবেন? এই নাম্বার টাকা পাঠাবেন, ক্লাস চলাকালীন সময় আপনার জন্য অফারটা
থাকবে। সো ক্লাস চলাকালীন সময় ভর্তি হয়ে যান। এটা আমি যদি বারবার মুখে বলি এটা আপনার গুরুত্ব হবে না। গুরুত্বটা হচ্ছে আপনি যদি অনুধাবন করতে পারেন, আপনার যদি প্রয়োজন হয় যে না আমি ভালো করে শিখতে চাই, জানতে চাই, সেক্ষেত্রে এটা বেটার হবে। আপনি এটা করতে পারেন। এখানে আপনার নিবন্ধন, প্রাইমারি, সমাজসেবা প্লাস হচ্ছে আপনার সাইকেল স্যারের বেসিক ইংলিশ সবগুলো করতে পারেন। আমি বারবার করে বলছি না, আমি আপনাকে শর্টকাটে বলে দিলাম। যদি আপনার প্রয়োজন মনে করেন যে না আমি শিখতে চাই, ভালো কিছু করতে চাই, সো ইউ ক্যান এটা করতে পারেন আপনি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। সো সামনের দিকে একটা আমরা আগাই, দেখি এরপরে কি আছে। ভাষার মৌলিক রীতি কোনটি বলেন তো? ভাষার মৌলিক রীতি, মৌলিক রীতি, ভাষার যে মূল রীতি আছে, ভাষার মূল রীতি কোনটা বলেন? ভাষার মূল রীতি কোনটা? ভাষার মূল রীতি, মূল রীতিটা উত্তর করেন তো। এটা সবাই একটু উত্তর করার চেষ্টা। ভাষার যে মূল রীতি আছে উত্তর করার চেষ্টা করি। ভাষার মূল রীতি কোনটি? বক্তৃতার রীতি, লেখার রীতি, কথা বলার রীতি, লেখার ও বলার রীতি। উত্তর করার চেষ্টা করি একটু। ব্রাজি, খুবই চমৎকার। ওকে ফাইন। আপনার শুধু উত্তর করেন না, এগুলা সহজ সহজ তো, এগুলো উত্তর যেখানে যেখানে জটিল প্রশ্ন আসবে বা মনে হবে যে এখানে ভাই একটু সহজ করে বুঝাই দেন, ওইটা তো আমি আছি, ওইটা তো আমি আপনাকে শিখাই দেবো, সমস্যা নাই। তো উত্তর করেন যে ভাষার যে মৌলিক রীতি আছে কোনটা? বক্তৃতার রীতি, লেখার রীতি, কথা বলার রীতি, নাকি লেখার ও বলার? বলেন তো কোনটা হয় দেখি। মৌলিক রীতি, মৌলিক রীতি বোঝার চেষ্টা করেন। এই জিনিসটাই বললাম, যখন মৌলিক রীতি বলবে দুইটাই, আমি বলতেও পারি এবং লিখতেও পারি, এই দুইটা হচ্ছে আপনার, শুধু একটা হবে না। সো শুধু লেখার রীতি যারা উত্তর ভুল, যারা মৌখিক রীতি ভুল, উত্তর হচ্ছে লেখার ও বলার দুইটা রীতি। ফাইন। সো সামনের দিকে একটু আগায়। ভাষার কোন রীতি কেবলমাত্র, আচ্ছা কেবলমাত্র শব্দটা ভুল, এটা কেবলমাত্র হয় না, কেবল হয়। হ্যাঁ, কেবল লেখ্য রূপে ব্যবহার হয়, মানে শুধু লেখা যায়, বলা যায় না, এটা আমি আর আগেও বলছি। ওকে, সো ফাইন। ভাষার কোন রীতি কেবল লেখ্য রূপে ব্যবহার হয়? কথ্য রীতি, আঞ্চলিক রীতি, সাধু রীতি, চলিত রীতি। উত্তর করার একটু চেষ্টা করি আমরা সবাই। এটির ভাষার কোন রীতিকে কেবল লেখ্যরূপে ব্যবহার করা হয়? লেখ্যরূপে ব্যবহার করা হয়, ঠিক আছে, লেখ্যরূপে ব্যবহার করা হয়। কথ্য রীতি, আঞ্চলিক রীতি, সাধু রীতি, চলিত রীতি। দেখি আমরা পারি কিনা, সবাই একটু উত্তর করার চেষ্টা করি, পারবো বলে বিশ্বাস। মানে কেবল লেখ্যরূপে, লেখ্যরূপে শুধু আমরা সাধু রীতিটাকে করতে পারি, তাই না? সাধু রীতি শুধু লেখ্যরূপে, এটা বলার সময় আর হয় না। সো যারা এই যে সাধু রীতি উত্তর করেছেন তাদেরটা হয়েছে সাধু রীতি হবে উত্তর, যারা সাধু রীতি উত্তর করেছেন। পরের প্রশ্নে চলে যায়। চকিত হইয়া, চকিত হইয়া, চকিত হইয়া শব্দটির চরিত্র রূপ কি? চকিত হয়ে, চকিত হইয়া, চকিতে, চমকে। উত্তর করেন তো। এটা উত্তর অনেকেই ভুল করে, বাট আমি সঠিকটা বলে দিব। দ্রুত দ্রুত উত্তর করবেন, এগুলো হচ্ছে সহজ প্রশ্ন, দ্রুত উত্তর করবেন। চকিত হইয়া শব্দটির চরিত্র রূপ কোনটি? চকিত হয়ে, চকিত হইয়া, চকিতে, চমকে। উত্তর করার চেষ্টা করি। চকিত হইয়া শব্দটি চলিত রূপ, চকিত হয়ে, চকিত হইয়া। নাম্বারিং করবেন, নাম্বারিং করবেন এরকম করে, যে হচ্ছে কত নম্বর উত্তর করতেছেন। 24 হলে 24, 23 হলে 23, 25 হলে 25, এরকম ভাবে উত্তর করবেন। হ্যাঁ, চমৎকার। শারমিন সুলতানা জেরিন, একটা সঠিক উত্তর পাইলাম, একটাই সঠিক উত্তর পেয়েছি। এটা উত্তরটি কি হবে? একটা সঠিক উত্তর পেয়েছে। সঠিক উত্তর হলো আপনার চকিত হয়ে, চকিত হয়ে, চকিত হয়ে, চকিত হইয়া, মানে চকিত হয়ে। একজনের উত্তর সঠিক হয়েছিল যারা এটা উত্তর করেছেন। পরে চলে যায় যে বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে? বিভিন্ন অঞ্চল ভিত্তিক মুখের ভাষাকে কি বলে? অর্থাৎ সংজ্ঞাটা সেরকম যে অঞ্চল ভিত্তিক মুখের ভাষাকে ড্যাশ বলে। আপনি উত্তর করেন তো কি হবে? চমকে, মানে চমকে, চমকে চুমকি। মানে এবার কি লাইন? চমকে না, চমক মানে হচ্ছে একটা, আর চকিত হয়ে আর একটা, দুইটা আলাদা শব্দের আলাদা হলো না। যেমন আমি বললাম ওইটা আমি সহজে বলে দেয়, একটা হলাম চমকিত হইয়া। আমি যদি বলতাম যে চমকিত হইয়া, ঠিক আছে, সেই খেলা আপনি বললাম যে চমকে, এটা বলতে পারতেন। আমি বলছিলাম চকিত হইয়া, তাই না? চকিত হইয়া, চকিত হইয়া মানে হচ্ছে চকিত হয়ে, চকিত, চকিত হয়ে, এইটা হলো সঠিক উত্তর। বুঝতে পারছেন? সো বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে? চলিত ভাষা, সাধু ভাষা, উপভাষা, নাকি মিশ্র ভাষা? মিশ্র ভাষা। উত্তর করার চেষ্টা করুন। মানুষের অঞ্চল ভিত্তিক যে ভাষাগুলো আছে কি বলে, আমরা একটু উত্তর করার চেষ্টা করি।
সো আমরা যে বুঝতে পারতেছি আমি সঠিক উত্তর দিয়েছি। ওকে ওকে ফাইন। যেটা বলছিলাম যে অঞ্চল ভিত্তিক যে মুখের ভাষা তাকে বলা হয় উপভাষা, তাকে কি বলা হয়? উপভাষা বলে। উপভাষা বলে, ঠিক আছে, উপভাষা বলে। অঞ্চল ভিত্তিক মুখের ভাষাকে কি বলে? উপভাষা বলে। অলসো ফাইন। সো সামনে দিকে আগাইলে দেখি আমরা কি আছে। নিচের কোনটি চলিত রীতির শব্দ? তুলা, শুকনো, পরিল, শহীদ। তুলা কোনটা চলিত রীতির শব্দ? কোন নিচের কোনটি চলিত রীতির শব্দ? বলেন বলেন। একদম বেসিকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে একদম সবই আছে, সমস্যা নাই। নিচের কোনটি চলিত রীতির শব্দ? উত্তর করার আমরা চেষ্টা করি একটু। নিচের কোনটি চলিত রীতির শব্দ? বলেন। এটা কত নাম্বার? 26। 26 নাম্বার দিয়ে কমেন্ট করবেন, কি হয় দেখি। চলিত রীতির শব্দ। ওকে, সো নিচের কোন চলিত রীতির শব্দ? আমরা বলি তুলা। যেমন চলিত রীতি, এটা তুলা। তুলা হচ্ছে সাধু, ঠিক আছে, এটা হচ্ছে সাধু। এটা সাধু, পরিল সাধু বোঝা যাচ্ছে, শহীদ সাধু বোঝা যাচ্ছে, মানে এগুলো বাদ দিতে পারলাম, বাদ দিলে বাকি থাকা এটা। তার মানে এইটার সাধু রূপটা কি? শুকনা, 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 শুকনো, শুকনো, ঠিক আছে। সো সামনে দিকে একটু আগাই। বাংলা ভাষার প্রধান দুটি রূপ কি কি? ঠিক আছে, বাংলা ভাষার প্রধান দুটি রূপ কি কি? লেখ্য আঞ্চলিক, আঞ্চলিক ও সার্বজনীন, কথ্য আঞ্চলিক, মৌখিক ও লৈখিক। ওকে ফাইন। আশফিকা কবির আবার অ্যাড একটু একটু থাকবে, তাই না? উত্তর করতে চেষ্টা করি, ভাষার প্রধান দুইটি রূপ কি কি? লেখ্য আঞ্চলিক, আঞ্চলিক ও সর্বজনীন, কথ্য আঞ্চলিক, ঠিক আছে। উত্তর করার চেষ্টা করি। 27 নাম্বার। নাম্বারিং করে লিখবেন, নাম্বারিং করে করে লাগবেন। এটা বুঝতে পারছি আমরা। এটা আশা করি সবারই উত্তর হয়েছে। দেখলাম অনেকের উত্তর দেখলাম যে একটা বাংলা ভাষার প্রধান দুটি রূপ কি কি? একটা হচ্ছে লেখার, একটা হচ্ছে বলার, তাই না? আমরা বলতেও পারি, লিখতে পারি। সো এটা একটু গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ একটা উদাহরণ সহ আমি ব্যাখ্যা করে দিব। সো আপনার কাছে হচ্ছে উত্তরটা করা, যে সাধু ভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদ যুগলে পরিবর্তন ঘটে? আমি উদাহরণ দেওয়ার জন্য লিখে ফেললাম, আমি উদাহরণ দিব। আপনার কাজটা হচ্ছে আপনি দেখে দেখে করবেন যে কোন দুইটা পদ পরিবর্তন করা যাবে। ওকে, সহজ করে যে বলি আমি, এটা নর্মাল ভাবে বোঝার জন্য একটা দুইটা উদাহরণ দিয়ে বোঝা যায়। দুইটা জিনিস, দুইটা বাক্য বললাম। এই যে আমি তাহাকে নিয়ে ঘুরিতেছিলাম, আমি তাহাকে নিয়ে ঘুরতেছি। এখন এই দুইটার মাধ্যমে আপনি উত্তরটা করবেন, যেটা উত্তরটা কি হয়, মানে সাধু ভাষা থেকে যখন চলিত বানায়, এই সাধু, এটা তো ছিল সাধু, তাই না? এটা তো ছিল সাধু। সো যখন আপনার এই যে ধরেন এই যে সাধু, এই সাধু থেকে আপনি চলিততে, ঠিক আছে, যখন আপনি সাধু থেকে এই যে চলিততে রূপান্তর করছেন, সাধু থেকে চলিততে রূপান্তর করছেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে এটি কি ধরনের পরিবর্তন হচ্ছে আমরা একটু উত্তর করার চেষ্টা করি। দেখি অনেকে উত্তর পাচ্ছেন। দেখেন এটা নর্মালি আমি সুন্দর করে এটা আলাদা করতে পারি। ধরেন সাধু ভাষা থেকে লিখতে কোন পদগুলো পরিবর্তন ঘটে? একটা হলো আপনার আমি তাহাকে নিয়ে ঘুরতেছিলাম, আচ্ছা তাহাকে এটা পরিবর্তন করছি না, এখানে দেখেন এখানে তাহাকে ছিল, এখানে তাকে, তার মানে কি আমার পরিবর্তন একটা হলো সর্বনাম। তার মানে সর্বনামের কি হয়? পরিবর্তন হয়, তাই না? নামের পরে সর্বনাম পরিবর্তন হয়। তারপরে এই যে ঘুরিতেছিলাম, এটা কি ভার্ব, মানে ক্রিয়া।
সো ক্রিয়ার পরিবর্তন আর এই যে ঘুরতেছে, ক্রিয়ার একটা পরিবর্তন হয়েছে না। তো আমরা একদম সাইন্টিফিক বিজ্ঞান সম্মতভাবে দেখলাম যে দুইটা পদের পরিবর্তন হয়, একটা হচ্ছে সর্বনাম, একটা হচ্ছে ক্রিয়া। একটা হচ্ছে সর্বনাম আর কি, সর্বনাম ও ক্রিয়া, সর্বনাম ও ক্রিয়া। সো উত্তর যারা যারা এটা উত্তর করেছেন, সর্বনাম ও ক্রিয়া করেছেন, তাদেরটা হয়েছে। কার কার উত্তর হয়েছে দেখতে পাচ্ছি। আহনাফ আমিন উত্তর হচ্ছে শ্যামকন্যা। শ্যামকন্যা, তোমার নামটা তো সুন্দর, শ্যামকন্যা, চমৎকার। তারপরে উত্তর হয়েছে এখানে রং ধনুর উত্তর হয়েছে তাসনিম নিশাত, বেলাল, মজিদ আক্তার, অয়ন আহমেদ, হাসিবুল শিকদার একটু ভুল হয়ে গেছে। বিশেষণের কোনো ঝামেলা নাই, বিশেষণ সব জায়গায় সমান। যেমন আমি বললাম হচ্ছে সে বা তাহাকে ভালো জ্ঞান দিতে দেখিতেছিলাম, তাই না? আমি তাকে ভালো, মানে বিশেষণের কোনো চেঞ্জ নাই, ঠিক আছে, বিশেষণ ঠিকই থাকবে। আশা করি আমরা অনেকেই ক্লিয়ারলি বুঝতে পেরেছি, তাই না? সো আমি আপনার সামনে দেখি একটু আগাইলে দেখি কি আছে। ছড়ালে এর সাধুরূপ কি? ছড়াইলে, ব্যক্তিলে, ব্যপ্ত হইলে, ছড়াইয়া দিলে। উত্তর করার চেষ্টা করি। 29 নম্বর উত্তরটা কি হয় আমরা একটু দেখি, যে ছড়ালে এর সাধুরূপটা কি হয়। ছড়াইলে, ব্যক্তিলে, ব্যপ্ত হইলে, ছড়াইয়া দিলে। আমরা 29 নম্বর একটু উত্তর করে ফেলি, দ্রুত উত্তর করে ফেলি, তাই না? পারবো বলেই আমরা বিশ্বাস। দেখি অনেকের উত্তর হচ্ছে, অনেকের উত্তর হচ্ছে, দেখি একটু কি হয়। 29 নম্বর উত্তরটা দেখি কার কার উত্তরটা সঠিক হয়, আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, সো দেখি সামনের দিকে জায়গায়, এটা উত্তরটা আমরা বুঝছি, এটা সবাই জানি, এটা ছড়াইলে, তাই না? ছড়াইলে। সো 30 নম্বরটা দেখি, চলিত শব্দ কোনটা? করিবার, করার, করিবার, করার, করিবার, করে। এটা উত্তর প্রশ্নটা ভুল আছে, আমি আগাচ্ছি, ঠিক আছে। সো পুরোটা দেখি। ওকে, সো এই যে বিষয়টা, এটা তো আমরা সবাই জানি যে ক্লাস টাইমে ভর্তি হলে কত, ক্লাস টাইমে ভর্তি হলে আপনি হচ্ছে এই অফার গুলো পাচ্ছেন। সো আপনি যদি ভর্তি হতে চান, এই যে এই নাম্বারে সেন্ড মানি করে, এই নাম্বারে সেন্ড মানি করবেন, আর এটা হচ্ছে রকেট নাম্বার, এই নাম্বারে সেন্ড মানি করে ভর্তি হয়ে যান। আপনার বাকিটুকু দায়িত্ব মানে খুব ভালোভাবে আপনার যারা যারা ক্লাস করেন, পেইড বেচে আছেন, সবাই জানেন ভালো, একদম সবই ক্লিয়ার হয়ে যাবে। সব একসঙ্গে পেতে চাইলে ভর্তি হয়ে যান ইনশাল্লাহ। আপনার কাছে যদি টাকা কম থাকে, যে আমার কাছে টাকা কম আছে ভাই, সমস্যা নেই, ওনাদের সাথে যোগাযোগ করেন। টাকা কম থাকলেও পরবর্তীতে দিয়ে হলে, এখন ধরুন আপনি 600, 700, 800, 900 যা আছে এটা দিয়ে ভর্তিটা করে নিতে পারেন, তাহলে আপনার হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা দেখি পরেরটাতে কি আছে। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? দেশি, বিদেশি, তৎসম, তদ্ভব। সাধু ভাষায়, সাধু ভাষায়, ব্যপ্ত হইলে হবে না, ওকে, সেটা বলেন। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্যটা বেশি? উত্তর করার আমরা সবাই একটু চেষ্টা করি, চেষ্টা করলেই হবে। ওকে, বুঝতে পারছি। সাধু ভাষায় কোন শব্দের, সাধু ভাষায় কোন শব্দের তৎসমের প্রাধান্য বেশি, এটা আসলে বেশি করে বলার কিছু নাই। সো পূর্বেই শব্দটির চলিত রূপ কোনটি? পূর্বেই শব্দটির চলিত রূপ, পূর্বেই, পূর্বেই শব্দটির চলিত রূপ কোনটি? উত্তর করার চেষ্টা করি। পূর্বেই শব্দটির চলিত রূপ কোনটি?
এটা আগেই, তাই না? বুঝতে পেরেছি। সো সাধু ভাষা এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো এখানে একটু সময় দিতে হবে। হ্যাঁ, সো এখানে একটু সময় দিচ্ছি যে সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্যটা কোথায়। মানে আপনি আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ বেসিকের 2টা থেকে 3টা প্রশ্ন কমন পাবেন বলে বলে রাখা যায়, মানে সবই তো ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না? তো সাধু ভাষায় বা চলিত ভাষার পার্থক্যটা কোথায়? তৎসম তৎভবিষ্যতের ব্যবহার, ক্রিয়াপদ সর্বনাম পদের রূপে, শব্দের কথ্য লেখ্য রূপে, নাকি বাক্যের সরলতায় ও জটিলতায়। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্যটা কোথায় আসলে? 33 নাম্বার উত্তর করেন। 33 নাম্বারটা কি হবে একটু উত্তর করার চেষ্টা করি আমরা সবাই। ওকে, 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 দেখি এখানে একটু ঝামেলা আছে আমার কাছে মনে হচ্ছে। কেন ঝামেলা আছে মনে হচ্ছে? দেখেন, 2টা জিনিস, সাধু বছর শব্দের ব্যবহার তো আছে, তৎসম শব্দের ব্যবহার আছে, এটাও আছে, কিন্তু পার্থক্য আছে। মূল যে পার্থক্যটা এটা হচ্ছে ক্রিয়াপদ আর সর্বনাম পদের ব্যবহারে পার্থক্য। তাই এটার উত্তর হচ্ছে খ নাম্বারটা। সো 33 সাধু ভাষা ছিল মূল যে পার্থক্যটা কোথায়? ক্রিয়াপদ আর সর্বনাম পদের ব্যবহারে। সো সামনের দিকে আগায়, দেখি এরপরটা কি আছে। বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি? বাংলা ভাষা রীতি কয়টি রূপ? বাংলা ভাষা রীতি কয়টি রূপ? ভাষারীতি কয়টি রূপ? বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি? বাংলা ভাষারীতি কয়টি রূপ? উত্তর করার চেষ্টা করি আমরা, একটু উত্তর করার চেষ্টা করি। সবাই পারবো ইনশাল্লাহ, আশা করি। একটু উত্তর করার সবাই চেষ্টা করি, তাই না? পারবো বলেই বিশ্বাস। ওকে, 2টা রূপই, তাই না? একটা লেখর, একটা কথ্য। সো আমরা জানি লেখর কথ্য রূপ। তো এই যে আমাদের কোর্সগুলো আছে, এই কোর্সগুলোতে আপনারা এনরোল হয়ে যেতে পারেন। এনরোল হইতে গেলে আপনার হচ্ছে ডিসকাউন্ট পাচ্ছেন। আমি যেটা বলতে চাই, আপনার যদি টাকার একটু কম থাকে, টাকার যদি কমও থাকে, ধরেন আপনার টাকা একটু কম আছে, ঠিক আছে, তো সেটাও আপনি হচ্ছে এই নাম্বারে সেন্ড মানি করে যোগাযোগ করে হয়ে ফেলতে পারেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে নক দিবেন, তাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। 342, ওকে। আমরা দেখি 342 মানে 34-2 আর কি, তাই না? দেখি সামনের দিকে যাই, কি আছে। পরের প্রশ্ন, ভাষার কোন রীতি কেবলমাত্র, এটা আলোচনা করছি আমরা। আচ্ছা, এই যেটা হচ্ছে একটু উত্তর করার চেষ্টা করি। 38, এটা আমরা আলোচনা করছি। এটা আলোচনা করছি যে উত্তর কথা, উপভাষা কোনটি? সাহিত্যের ভাষা, পাঠ্যপুস্তকের ভাষা, অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা, নাকি লেখ্য ভাষা? স্যার পরীক্ষার বিষয় কি আরবি বিষয়? বুঝতেছি না, একটু কমেন্টটা চলে গেছে। যাই হোক, আমরা পরে দেখতেছি। এটা উত্তর করা প্রাথমিকভাবে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করেন, তাহলে বাকিটুকু আপনি পারবেন বলে আমি বিশ্বাস রাখি। এটা উত্তর দেই যে 38 নাম্বার। কত নাম্বার? এই যে 38 নাম্বারটা, এটা কি হবে? উপভাষা কোনটি? সাহিত্যের ভাষা, পাঠ্যপুস্তকের ভাষা, অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা, লেখ্য ভাষা। লেখ্য ভাষা, একটু উত্তর করি। সাহিত্যের ভাষা, পাঠ্যপুস্তকের ভাষা, অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা, লেখ্য ভাষা। কানিজ ফাতেমাতুল, এটা আমরা আলোচনা করেছি, এটা প্রত্যেকেরই পারার কথা, যে যখন অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা, এটা হয়ে যায় কি? এটাই আমাদের হয়ে যায়। সো বন্য শব্দটির চলিত রূপ কি? এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি দিলাম। 39 নাম্বার উত্তর করার চেষ্টা করেন যে বন্য শব্দটির চলিত রূপ কোনটা? বন্যে, বুনো, বন্য, বন্য। বন্য শব্দটির চলিত রূপ বলছে, চলিত রূপ বলছে, ঠিক আছে? উত্তর করার চেষ্টা, সবগুলো অপশনে দেখবেন একই রকম মনে হবে, বাট আপনি পারবেন বলে আমার বিশ্বাস। আপনি উত্তর করার চেষ্টা করুন। এই যে 39 নাম্বারটা কি হয়?
উত্তর করার চেষ্টা করুন সবাই। 39 নাম্বারটা কি হয় উত্তর করার চেষ্টা করি আমরা সবাই। হ্যাঁ 39 নাম্বারটা কি হবে একটু চেষ্টা করি আমরা, দেখি কি হয়। নাম্বারিং করবে, নাম্বার না করলে আসলে বোঝা যায় না। এই যে উত্তর মায়ার বাঁধন 39B, গোলাম রব্বানী 39C। দেখি এটা বর্ণটা তাহলে চলিত বর্ণটা মানে তাহলে কোন রূপে আছে? বর্ণটা হলো সাধুরূপ। তো এই সাধুরূপটার চলিত রূপটা কি হবে এটা আমাদের একটু জানতে হবে। চলিত রূপটা কি বন্যে, বর্ণ নাকি বন্য? স্যারকে দেখলাম আর্জেন্টিনা সাপোর্ট করে, আর্জেন্টিনা হারানোর জন্য নাকি স্যার? আসলে আমি সাপোর্ট করাতে কোনো যায় আসতেছে না। তো আমি এ পর্যন্ত আমার কোনোটা একটা দলের সাথেও মিলে যায় নাই, ঠিক আছে, মিলে যায় নাই। এখন দেখি আর্জেন্টিনার সাথে আছি। আজকে আমি ফ্রান্স আছি। কারণ হচ্ছে আর্জেন্টিনা হারাইতে পারলে একমাত্র ফ্রান্সে হারাইতে পারবে, কারণ আর্জেন্টিনা কেমনে জানি জিতে যায়, ঠিক আছে। রেফারি কিনে মিনে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফেলে। ওকে, OMG স্যার এখানে, হ্যাঁ এখানে। ওকে, সামনের দিকে একটু আগাই। এটা বুঝতে বর্ণ শব্দটা বুনো হবে, বুনো। আমি আপনি তোমাকে দেখে খুবই খুশি হলাম, এই বাক্যটি কোন ভাষা রীতিতে লেখা? তোমাকে দেখে খুবই খুশি হলাম, তোমাকে দেখে খুবই খুশি হলাম, তোমাকে দেখে, হ্যাঁ এটা কোন রীতি বলেন? তোমাকে দেখে খুবই খুশি হলাম, দেখে তোমাকে দেখে খুবই খুশি হলাম। এই বাক্যটি কোন ভাষা রীতিতে লেখা? সাধু, চলিত, আঞ্চলিক নাকি কথ্য? উত্তর করেন স্যার কোনখানে। ওকে, দেখি কমেন্ট বক্সে একটু দেখি কারা কারা আর্জেন্টাইন সমর্থক আছেন, তারা দেখি সারাদিন দিকে আর্জেন্টিনা কারা কারা আছেন দেখি। আপনারা টিস্যু নিয়ে রেডি হন। একটা টিম চিন্তা করেন, একটা টিম ভালো খেলে না, খুবই বাজে খেলে, খুবই বাজে খেলে, অথচ কিন্তু কেমনে জানি গোলটোল দিয়ে জিতে যাচ্ছে। তাদের উপর হচ্ছে জিন ভর করে। দেখি আর্জেন্টাইন ফ্যান গুলা কিছু দেখে নেই কারা কারা। এই যে একজন চলে আসছে, আসবে, এই এত সহজ স্যার। আসলে ধরেন রেফারি যদি থাকে, রেফারি যদি আপনাকে হেল্প করে, পুরা বিশ্বকাপ তো আমি তো মনে করি যে আগে দেওয়া উচিত ছিল। আমিও ফ্রান্স, জুল হাসুদ্দিন, হ্যাঁ। ওকে ওকে, দেখি 40 নম্বর উত্তর অনেকে। ওকে ফাইন। সো তোমাকে দেখে খুবই খুশি, ওটা চলিত লাগছে তাই না? চলিত, তার মানে এটা হলো আমাদের চলিত। আর যদি সাধু বলতাম যে তোমাকে দেখিয়া খুবই খুশি হইলাম, ঠিক আছে তাই না? খুবই খুশি হইলাম। ওকে, 41, বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রচলিত উপভাষার নাম কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 41 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে প্রচলিত উপভাষার নাম কি? এইটা কারা কারা বলেন দেখি না। আর্জেন্টাইন ফ্যান, আর্জেন্টাইন আহনাব আমিন পতাকা দিয়ে দিছে। ব্রাজিল হেরে যাওয়ার পরে এসব বলে সবাই। হারার কিছু নাই তো আমাদের আসলে। রেহানা আক্তার স্যার, গুগলে চোরের দল লিখে সার্চ করলে আর্জেন্টিনা আসে। আচ্ছা দেখি এটা কি হয়। ওকে, এটা সমস্যা, এটা হয়। তবে আমার সবচেয়ে খারাপ লাগছে যে মিশর, এটা মুসলিম দেশ, এই মিশরের কাছ থেকে যে জয়টা ছিনিয়ে নেওয়া হলো, খুবই অন্যায় হয়েছে, খুবই অন্যায় হয়েছে। বৃষ্টি ভেজা রাত, স্যার আমি আর্জেন্টিনার সমর্থক, কিন্তু এমবাপ্পের খেলা খুবই ভালো লাগে। ওকে দেখি, ওকে ফাইন। সো এটা আমরা আমাদের সবারই জানার কথা, এটা আমরা সবাই জানি যে হচ্ছে বাংলাদেশ উত্তর পশ্চিমাঞ্চলে যে লেখা, এটা হচ্ছে আমার বরেন্দ্র অঞ্চল, তাই না? বরেন্দ্র অঞ্চলের ভাষাটাই কি? বরেন্দ্রী। একদম অনেকে, আমি বলি এটার প্রশ্ন উত্তর অনেকে কি করছে, রারি করছে। কেন রারি করছে আমি বলে দিই। কারণ এটা মনে হচ্ছে রারিটা উত্তর হবে, মনে হচ্ছে এই মনে হওয়াতে উত্তর করছে, মানে শেষ কিন্তু জানে না, বাট তার কাছে মনে হচ্ছে এটা উত্তর হবে। তো মনে হওয়াতে তার আসলে উত্তর হয় না, সঠিকভাবে জানতে হয়। বরেন্দ্র অঞ্চলের ভাষায় কি ছিল? বরেন্দ্রী ছিল। এইটা একটু মনে দিয়ে শুনতে হবে, মানে উত্তর যেটা মনে হইলো ওইটাই করে ফেললাম, ওই রকম না, একটু বুঝে শুনে উত্তরটা করতে হবে, ঠিক আছে? যেটা বোঝার সেটা তো আমি বলবোই, কিন্তু আপনার বেসিকটা এই জায়গাগুলোতে সমস্যা।
আপনার কথায় বিদ্বেষ আছে, বিদ্বেষ আছে। আর এখন যদি ব্রাজিল আর মিশর খেলতো, এখন অবশ্যই অবশ্যই সেম সেম টু বলো। আর প্রথম কথা হচ্ছে বলতাম কিনা এটা এখন বলতে পারতেছি না, কারণ খেলার দায়িত্ব বলতে পারতেছি না। বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহার করা হয়? আঞ্চলিক ভাষা, চলিত ভাষা, উপভাষা নাকি সাধু ভাষা? বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা ব্যবহার করা হয়? ওকে ফাইন। সংলাপের জন্য, বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহার করা হয়? আঞ্চলিক ভাষা, চলিত ভাষা, উপভাষা, সাধু ভাষা? সাধু ভাষা। ওকে ফাইন। জানি স্যার, তবে কনফিউশন থাকবে, প্রশ্ন কনফিউশন না থাকলে কি আর হয়? একটু কনফিউশন থাকবে, একটু মজা লাগবে, তাই না? আমরা উত্তর করার চেষ্টা করি একটু, যে বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা ব্যবহার করে? আঞ্চলিক ভাষা, চলিত ভাষা, উপভাষা, সাধু ভাষা? এই যে ইতিহাসটা না জানলে হবে? মিশরে তো মুসলিম, যে কেন ইসরায়েলকে সমর্থন করেছে, সেটা সেই সময়ের কাহিনী। সেই সময়ে বিজয়টা ইসরায়েলের হয় না, সেই সময় বিজয়টা মিশরের হয়েছে। ইতিহাস ভালো করে জানতে হবে, শুধু একটা চুক্তির কথা বললে হবে? ওকে, সো আমরা দেখি যে বক্তৃতা সংলাপের জন্য কোন ভাষা ব্যবহার করা হয় বলেন তো? এটা আমরা প্রত্যেকেরই জানার কথা, যে আমরা চলিত ভাষাটাই শুধু সংলাপের জন্য। কেউ সংলাপের জন্য বলবে না তোমার অপেক্ষায়, ঠিক আছে, বসিয়ে আছে, এইভাবে বলাটা আসলে হয় না, তাই না? ওকে ফাইন। ওকে ওকে বাংলা সাধু ভাষা বলতে বোঝায় সাধু পুরুষদের ব্যবহৃত ভাষা, তৎসম শব্দবহুল ভাষারীতি, কবিতা রচনার ভাষা, প্রবন্ধ রচনার ভাষা? প্রবন্ধ রচনার ভাষা। শিরায় শিরায় রক্ত, শাহ স্যার সব দলের ভক্ত। সব দল বলতে কি না, বেসিক্যালি আমি এটা আমি মনে মনে চাই আর্জেন্টিনা বিশ্বকাপ পাক। কেন পাক? মেসি একটা লেজেন্ড, একটা কিংবদন্তি বা লেজেন্ড, যারা ফুটবলকে এত বছর ধরে দিয়ে যাচ্ছে অনেক কিছু, তাদের এরপর তার সে খেলতে পারবে না, তার বিদায়টা প্রাপ্তি নিয়ে ঘটুক, তাই না? তবে গত বিশ্বকাপ যদি বিদায় দিতে ভালো হতো, বাট আমি চাই সে জিতুক, সমস্যা নেই। এমবাপ্পের সামনে সুযোগ আছে। ওকে, সো বাংলার সাধু ভাষা বলতে গেলে সাধু পুরুষদের ব্যবহৃত ভাষা, তৎসম শব্দবহুল ভাষা, কবিতা রচনার ভাষা নাকি প্রবন্ধ রচনা ভাষা? বাংলার সাধু ভাষা বলেন। দেখি আমরা 43তে আছে, 43 নম্বর উত্তরটা একটু দেওয়ার চেষ্টা করি। পারবো বলেই প্রত্যেকেই বিশ্বাস। ওকে, দেখি তৎসম শব্দবহুল ভাষা আমরা জানি, এটা এলাকা আলোচনা করছি। সাধু ভাষা পরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন? এটা বলছিলাম, প্রয়োজন নাই। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? এটা একটু ঘুরে আসছে, এবং 18তম শিক্ষক নিবন্ধনের, তাই না? 18তম শিক্ষক নিবন্ধনের একটা প্রশ্ন। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? কবিতার পংক্তিতে, গানের কলিতে, গল্পের বর্ণনায় নাকি নাটকের সংলাপে? উত্তর করবেন, আমি ভাবছি হচ্ছে উত্তর করবেন 45 নাম্বার, এভাবে দিয়ে নাম্বারিং উত্তর করেন যে সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? কবিতার পংক্তিতে নাকি গানের কলিতে, গল্পের বর্ণনায় নাকি নাটকের সংলাপে? একটু আমরা উত্তর করি। স্যার এপিক, মহাকাব্য, আপনার জন্য এত আকাশ পরিমাণ ভালোবাসা, থ্যাংক ইউ। ওকে ওকে, অনেকের উত্তর হচ্ছে সঠিক হচ্ছে, এগুলা আসলে উত্তর অনেকের হচ্ছে, এগুলা বেসিক আপনাদের ভালোই স্ট্রং, বেসিক আপনার ভালোই স্ট্রং। তবে ব্যাকরণটা বেসিক শক্ত থাকলে বাকিগুলা পড়তে ভালো লাগে, বাকিগুলা পড়তে সুবিধা হয়। ওকে, ফারজানা মিমি, লাবনী ইসলাম, মারিয়াম আক্তার, ম্যারি, বেলাল ভাই, সাবিয়া বিনতে জুমায়েস। ওকে, হ্যাঁ, ওকে, উত্তর হয়েছে। এটা যারা নাটকের সংলাপের আগেই ব্যাখ্যা দিয়েছিলাম, তাই না? ওকে, যে বাংলা ভাষার মূল উৎস কোনটা? হিন্দি ভাষা, বৈদিক ভাষা, উড়িয়া নাকি অনার্য ভাষা? এটা নিয়ে সমস্যা আছে, আছে। তারপর আপনার উত্তর দিয়ে দেয়, সঠিক উত্তর আমি বলে দিই। বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে বৈদিক ভাষা। অনেক ধরনের উত্তর আছে স্যার। বিসিএস প্রশ্ন বুঝে হোক না বুঝে হোক, না ভাই মুখস্থ করা গেছে না, মুখস্থ করা যাবে না। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? এটা উত্তর করেন। ভাষার কোন রীতিটা পরিবর্তনশীল? ষষ্ঠ বেসরকারি শিক্ষক নিবন্ধন 2010 সালে নাকি?
ওকে, ভাষার কোন রীতি পরিবর্তনশীল? সাধু রীতি, চলিত রীতি, কথ্য রীতি, লেখ্য রীতি। আচ্ছা ধরেন এই যে আপনার আমি যে কথা বলতেছি বা আমি যে আপনাকে সহজভাবে পড়াচ্ছি বা যখন যারা আমার ক্লাস করেন আমি সহজভাবে পড়াই, তো আমার চুলে কি আপনারা কোনোদিন ডিস্টার্ব করছে যে আমার চুলের জন্য আপনি পড়তে পারতেছেন না? এমন কি কোনো হয়? এমন তো হয় না কখনো। তো আপনার দৃষ্টিভঙ্গি থাকবে আমার পড়ানোর দিকে, আমার বিষয়ের দিকে, ঠিক আছে? সো আপনি কেন আপনি ওই মানে এগুলা নিয়ে থাকেন, এগুলা নিয়ে বলবেন না। আপনি আমার পড়া বা আমার যেমন একটা ব্যক্তিগত বিষয় আমার জীবন আছে না, আমি আমার মতো থাকবো, ঘুরবো ফিরবো, বা আপনি আপনার মতো থাকবেন। আপনার কাজ আমার সাথে কাজটা হচ্ছে যে আপনি সহজভাবে শিখতে পারতেছেন কিনা, শেখাটা হচ্ছে কাজ, তাই না? আমার আবার আর জায়গা থেকে শেখার থাকলে আমি সেখান থেকে শিখবো। সো মানুষের তো আলাপ বিষয় বিষয় থাকবে, এগুলা বলবেন না। হ্যাঁ, থ্যাংক ইউ। সো আমরা দেখি যে ভাষার কোন রীতি পরিবর্তনশীল। একটা রীতি হলো পরিবর্তনশীল, সেটা হচ্ছে চলিত রীতি। মানে এক একজন এক এক ভাবে বলতে পারে, এক এক ভাবে বলতে পারে, জায়গায় জায়গায় পরিবর্তন। যেমন চলিত রীতি সম্পর্কে বললে যে 2.5 মাইল অন্তর অন্তর, কয় মাইল বলুন তো? এই যে এটাকে বলতে পারি আমরা যে 2.5 মাইল অন্তর অন্তর, 2.5 মাইল অন্তর 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 পরিবর্তিত হয়, ঠিক আছে? সো দেখি পরেরটাতে কি আছে আমাদের, যে বাংলা ভাষা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? এটা এর আগে বলছি আপনার, মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? প্রথম নিদর্শন কোনটি বলেন তো? বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন, এটা উত্তর কি হবে? ওকে, দেখি 50 নাম্বার, 50 নাম্বার উত্তরটা। এটা একটু গুরুত্বপূর্ণ আছে, তাই না? এটা একটু গুরুত্বপূর্ণ। সো দেখি এটা উত্তর কারা কারা পারে। স্যার চুলে আপনাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ তামান্না চৌধুরী আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার জন্য এক আকাশ পরিমাণ ভালোবাসা। থ্যাংক ইউ বর্ষা আপু, থ্যাংক ইউ বর্ষা আপু, থ্যাংক ইউ মুসাম্মদ বর্ষা আপু, থ্যাংক ইউ আপনাকে। ওকে, সো বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের যে প্রথম নিদর্শন, এটা কোনটা? মধুমালতী, সিকান্দার নামা, শ্রীকৃষ্ণ কীর্তন নাকি বৈষ্ণব পদাবলী? ওকে, সো একটু উত্তর করার চেষ্টা করি যে বাংলা ভাষা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? মধুমালতী, সিকান্দার নামা, শ্রীকৃষ্ণ কীর্তন নাকি বৈষ্ণব পদাবলী? উত্তর করার চেষ্টা করুন, আপনি পারবেন বলে আমার বিশ্বাস। মধুমালতী, সিকান্দার নামা, শ্রীকৃষ্ণ কীর্তন নাকি বৈষ্ণব পদাবলী? থ্যাংক ইউ নীল অনুভূতি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, এখানে কিছু বিষয় একটু বলার আছে। বলাটা হলো যে আপনার মূল যে গ্রন্থ বা যেটাই বলি, মূলত এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি বলি, এটা নিয়ে একটু ঝামেলা হয়। সো এই যে যখন আমি ঝামেলাটা আপনাকে ক্লিয়ার করে দিব, আপনি দেখবেন ইজিলি পারবেন। সাহিত্য মানে হচ্ছে কি, সাহিত্য ঝামেলা হবে, কারণ সেই সময় তো সালটা যদি বলে আমি 1300 1400, সেই সময় কি আমি বা আপনি ছিলাম? আমরা কেউ ছিলাম না। আমরা কি বলি, লোকের মুখের কথা পড়ি, লোকে যা লিখে গেছে সেটাই পড়ি। সো একজন একভাবে লিখলে আরেকজন ভিন্নভাবে লেখে, আরেকজন একভাবে লিখলে আরেকজন আরেকভাবে লেখে। তা তথ্যগত ঝামেলার জন্য সমস্যাগুলো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার প্রশ্নগুলো হচ্ছে যে ভাই আমি এটা সহজে কিভাবে পড়তে পারি, যে আমি এটা সম্পর্কে নর্মাল তথ্যটা আমি কিভাবে করতে পারি। ওকে, সো দেখেন এবার এটা কি করতে পারে। বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন আমি জানি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বা আগে খেয়াল করেন বৈষ্ণব পদাবলী, তাই না? এখন এখানে একটু ঝামেলাটা ক্লিয়ার করে দিই, এই তথ্য অনেকে জানে না। বৈষ্ণব পদাবলী, আর এখানে লিখলাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন। আচ্ছা, নিদর্শন মানে কি? প্রপার, বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন মানে প্রপার বই। এটা হলো নিদর্শন মানে হচ্ছে প্রপার বই, বা প্রপার বই যেটা হচ্ছে বহনযোগ্য, এটাকে আমি প্রথম নিদর্শন ধরছি, ঠিক আছে? প্রথম নিদর্শন ধরছি। এখন বৈষ্ণব পদাবলী মানুষটাকে খেয়াল করেন। এই যে বৈষ্ণব পদাবলী আমি বললাম যে বৈষ্ণব পদাবলী বিষয়টা কি, এটা কোথা থেকে আসছে এটা বুঝতে হবে। 1 মিনিট আমাকে সময় দেন, আমি একটু বোঝাই। হ্যাঁ, মনে যদি বোঝাই এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে যখন আমি বললাম আপনাকে যে যখন আমি বললাম যে বৈষ্ণব পদাবলী, এই নামটা কিভাবে আসছে? আমরা জানি যে বিষ্ণু কি থেকে একটু আমার কথা একটু এই 2-3 মিনিট, হ্যাঁ একদম চুপ করে থাকবেন, মনে যদি কথা শুনবেন, আপনার ক্লিয়ার হয়ে যাবে। সো সাহিত্যটা যদি আমরা এইভাবে পড়ি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। বৈষ্ণব, তাই না? যখন বলছি বৈষ্ণব নামটা কোথা থেকে আসছে? বিষ্ণু। কোথা থেকে আসছে? আসছে হচ্ছে বিষ্ণু থেকে। এখন হিন্দুদের দেবতা আছে না বিষ্ণু, এখন এই যে হিন্দুদের দেবতা আছে বিষ্ণু মানে কি জানেন? বিষ্ণুর অবতার কয়টা? 10টা। বিষ্ণুর অবতার কয়টা? বিষ্ণুর অবতার হলো 10টা অবতার, 10 অবতার। এখন আমাদের ইসলাম ধর্মের মধ্যে যখন পৃথিবীতে বিভিন্ন পাপাচার অত্যাচার লিপ্ত হয়ে যায়, ঠিক সেই সময় কার নামছে? নবী রাসূলগণ নামছে,
তাই না? পাঠাইছেন আল্লাহ। হিন্দুদের ধর্ম তো আলাদা আলাদা থাকবেই, ধর্ম মানে পুরোপুরি ধারণ করা, আপনি যা ধারণ করবেন সেই ধর্ম। হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম মতে আপনার সে সময় হচ্ছে যে এই যে বিষ্ণু যখন জগতের অন্যায়কারীরা আক্রমণ করে ঠিক সময় বিভিন্ন অবতারে আসে। যেমন এই যে তখন লঙ্কায় যখন রাবণ, ঠিক আছে, এই লঙ্কায় যখন রাবণ অত্যাচার করে ঠিক সেই সময় বিষ্ণু একটা অবতারে আসে, সেই অবতারটার নাম হলো রাম, ঠিক আছে, সেই অবতারের নাম কি? রাম। এবং বিষ্ণুর ওয়াইফ কি? লক্ষ্মী। এবং এই যে লক্ষ্মীটা আবার এখানে আসে কি নাম নিয়ে? সীতারাম নিয়ে। আবার এই যে মথুরার দিকে আরেকটা রাজা কংস, ঠিক আছে, কংস রাজা, সে অত্যাচারী হয়ে যায়, ঠিক সেই সময় বিষ্ণু আরেকটা অবতার নেয়। সেই অবতারটা হলো কি? সেই অবতারটা হলো আমার কৃষ্ণ, সেই অবতারটা হলো কৃষ্ণ। এবং এই লক্ষ্মী নেয় রাধা। এই যেখানে দেখেন আগে মেঘে মেঘে অনেক বেলা, এবার হবে আসলে খেলা। এই যে কৃষ্ণ এবং রাধা, এই যে কৃষ্ণ এবং রাধা, এদের যে কাহিনীটা, এই যে এই কৃষ্ণ মানে কি? বৈষ্ণব। কৃষ্ণ মানে কি? বিষ্ণু। তো এই যে কৃষ্ণ আর রাধা বা বৈষ্ণব আর লক্ষ্মী, বিষ্ণু আর লক্ষ্মী, এদের যে কাহিনী, এটাই হলো বৈষ্ণব পদাবলী। তার মানে কার কাহিনী? বিষ্ণুর কাহিনী। এখন সে সময় তো ছোট ছোট বিষয় ছিল, তাই না? ছোট ছোট বিষয় ছিল, ছোট ছোট বিষয়। এগুলাই যখন গ্রন্থাকারে আসে, বিষ্ণু যে শ্রীকৃষ্ণ কীর্তন মানে কি? কৃষ্ণের কাহিনী। কৃষ্ণ মানে কি? বিষ্ণু। মানে বৈষ্ণব মানে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন, এটাও এক ধরনের বৈষ্ণব পদাবলী, এটা এক ধরনের বৈষ্ণব পদাবলী। সো আমাদের যেহেতু গ্রন্থাকারে প্রথম আসে, বৈষ্ণব পদাবলী সবসময় আগে থেকে ছিল, কাহিনী ছিল, এটাকে প্রথমে রূপ দেয় বইয়ের আকারে, কাহিনীটাকে লোকমুখে দেওয়ার জন্য রূপ যে দেয় বরুচণ্ডী দাস। আর প্রথম নিদর্শন এই জন্য বলা হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে। কিভাবে আসছে আশা করি এটা আপনার ক্লিয়ার হয়ে গেছে। কেন বৈষ্ণব পদাবলী নাম? রূপ লাগি আখি জোরে গুণে মন ভর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। আছে না লাইন? ঠিক আছে। এটা নিয়ে আবার আমাদের ওই যে লাইন আছে না, সই কেমনে ধরিব হিয়া আমারও বধুয়া আর বাড়ি যায় আর আঙ্গিনা দিয়া, তাই না? এটা নিয়ে আবার আমাদের মমতাজ লিখছিল কি, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়, বন্ধু যখন সামনে দিয়ে যায় রঙ্গ করে ভঙ্গ করে আমার মনটা থাকে। এটা হচ্ছে আমাদের বলতে পারি আমরা সেই কাহিনীগুলা। সো এই যে বেসিক ফর্মটা ক্লিয়ার আশা করি আপনার হয়ে গেছে। মানে এখানে অপশন দুইটা, ঝামেলা হয়, ঝামেলা মাথায় রাখতে হবে যে শ্রীকৃষ্ণ কীর্তনটাও এক ধরনের বৈষ্ণব পদাবলী, আর ফর্মেট আকারে আসে প্রথম এই যে শ্রীকৃষ্ণ কীর্তন। সো আমি আশা করব যে আপনার ক্লিয়ার হয়ে গেছে, তাই না? ক্লিয়ার হয়ে গেছে আমরা বলতে পারি। ওকে, দেখি এটা বুঝতে পারছেন আশা করি। একদম সহজ করে আপনাকে বোঝা দিলাম, যে দুইটা থেকে ঝামেলা হইতে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। বিষ্ণু থেকেই বৈষ্ণব, হ্যাঁ, ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন। যে এই যে 50 নাম্বারটা যে যতক্ষণ বললাম, এগুলো আসলে না জেনে মুখস্থ করি, তো না জেনে মুখস্থ করার থেকে জেনে মুখস্থ করলে আমাদের জন্য সুবিধা হয়, ভালো হয়। যে আশা করি এটা বুঝতে পেরেছেন, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার, বুঝতে পেরেছি, ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, বিষ্ণু থেকেই বৈষ্ণব পদাবলী, এটা আসলে তাহলে স্যার শ্রেষ্ঠ নিদর্শন কোনটা? এবার আপনি হুমায়রা পাখি, এবার আপনি খেয়াল করেন যে শ্রেষ্ঠ নিদর্শন কোনটা হবে যেটা গ্রন্থাকারে আসছে। সো দ্যাট উইল বি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আশা করি বুঝতে পেরেছেন, তাই না? হ্যাঁ, এবার এইভাবে তো সাহিত্য কোনোদিন পড়ে না, সাহিত্যটা এভাবেই পড়তে হয়, এভাবে পড়তেই আপনার পারবেন, এভাবেই পড়তে হবে। ক্লিয়ার শাহানাজ আক্তার, ক্লিয়ার। হ্যাঁ, এই যে যারা মিস করছে তারা বুঝছে, মানে এই যে ক্লিয়ার কি আসলে যে বৈষ্ণব পদাবলী নাকি বিষ্ণু থেকে আসছে, বৈষ্ণব পদাবলী। আর বিষ্ণুর আরেক নাম হচ্ছে কৃষ্ণ, বিষ্ণুর আরেক নাম হচ্ছে রাম ধরা হয়ে থাকে, তাই না? সো এই যে এই শ্রীকৃষ্ণ কীর্তন মানে হচ্ছে এই বিষ্ণু বা কৃষ্ণর কৃষ্ণ আর রাধারী কাহিনী, এই জন্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, ঠিক আছে? So, এখন আদি নিদর্শন চর্যাপদ আমার বলছে কি, বাংলাদেশের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটা? মধ্যযুগের প্রথম নিদর্শন এটা আমার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হবে। ওকে, সো যারা যারা আমি বলছি, এটা কোনো বিজ্ঞাপন না, এটা আপনাদের জন্য একটা নির্দেশনা। যারা যারা আমি বলে যারা যারা সব একসঙ্গে পাইতে চান, এইরকম যদি আপনার প্রবলেম থাকে বা শিখতে চান প্রপার ভাবে, তাহলে আসলে ভাই
কোর্সটা অনেক ভালো, আপনারা ভর্তি হতে পারেন। ক্লাস চলাকালীন সময় এই সময় ভর্তি হয়ে যান। কারো কাছে যদি 700, 900, 800 এরকম থাকে, এটা দিয়ে ভর্তি হয়ে যান। ভর্তি হলে আপনার জন্য সুবিধা হবে, ঠিক আছে? ওকে, আমি আপনার উপকারের জন্য বলছি, আপনি এটা করতে পারেন। মনে করেন লাইভ ক্লাস যতক্ষণ চলবে এটা যদি করতে পারেন তা আপনার জন্য বেটার হবে। তো এটা কি বুঝতে পেরেছি কিনা একটু আমরা জানাবো। হয়ে গেল। ঠিক আছে, সেটা করতে পারেন। আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে পারি, যে যে পুরো সময়টা যে আমি আপনাদের সঙ্গে ছিলাম, একটা জিনিস বলতে পারি, ধরেন আপনার 750 বা হচ্ছে 850 টাকা দিয়ে আপনি 1200 টাকার বই পাচ্ছেন, যা বলে তাই বোর্ডে দেখা যায়। আপনি একটা মানে এত এই প্রযুক্তি জানা মানুষ, ঠিক আছে, এটা অপশনটা অফ করলেই তো হয়ে যায়। বৈষম্য না, বৈষ্ণব পদাবলী, এটাও মধ্যযুগেরই, ঠিক আছে? সো যারা যারা আছেন ভাই, আমি আপনাদেরকে বলবো যেটা আপনি হচ্ছে এই টাকাটা দিয়ে ভর্তি হয়ে যেতে পারেন। আপনারা ভর্তি হয়ে যান সকল কোর্সে, প্রাইমারি কোর্স, নিবন্ধন যাটা আছে এটার জন্য ভর্তি হইতে পারেন। আর পুরো সময়টার জন্য আমি আপনার সাথে ছিলাম। আমি ওইভাবে মার্কেটিং করতে পারি না, কিন্তু আপনার যেটা হচ্ছে এই আসিফস অপিনিয়ন, আপনি কিন্তু ব্লক খাবেন। আপনি ফালতু কমেন্ট করতেছেন, আপনাকে ব্লক করে দেওয়া হবে, ঠিক আছে? সো নেক্সট যেটা আমি বলি, যে আপনারা যারাই আছেন, আপনারা যদি সব একসাথে পেতে চান, প্রাইমারি কোর্স, নিবন্ধন কোর্স বা যারা আছে, ভর্তি হতে পারেন। ইংলিশ টিচার সাইদুল স্যার খুবই ভালো, প্রত্যেকটা টিচার এখানে ভালো, বেস্ট বেস্ট বেস্ট, আপনি এটা করতে পারেন। সো ক্লাস টাইম ভর্তি। শ্রীকৃষ্ণ কীর্তন লেখকের বড়চণ্ডী দাস অনন্ত বড়ুয়া না, অনন্ত বড়ু ভাই, একটু কারেকশন করতে হবে। ওকে, সেটিংসে গিয়ে ক্যাপশন অফ করে দেন আপু সীমান্ত আসমা সিবিন। ওকে ফাইন। সো সামনের দিকে আমরা আগে, এটা আমরা বুঝতে পারলাম, তাই না? সো পুরো ক্লাসটা জুড়ে আপনার সাথে ছিলাম কে? ছিলাম হচ্ছে আমি। বলেন এবার যে ক্লাসটা কেমন লাগলো আমার ভাই ও বোনেরা? পড়ানোর বেশি কিছু পাই নাই আজকে, পড়ানোর তেমন কিছু ছিল না, জাস্ট খালি একটু আলোচনা করলাম। ক্লাসটা কেমন ছিল এটা একটু আপনারা বলতে পারেন। ওকে, পুরো ক্লাসটাতে আমি ছিলাম, কেমন লাগলো একটু আমরা জানাই। প্লাস এর পাশাপাশি এগুলা থেকে এখন তাহলে একটু বলেন তো, এই প্রশ্নগুলো থেকে যদি প্রশ্ন আসে, মানে পুরো বেসিক ফর্ম থেকে আর প্রশ্ন আসে, বেসিক ফর্ম থেকে যদি প্রশ্ন আসে, আমি পারবো কিনা? ইনশাল্লাহ পারবো। তো একটু কমেন্ট করে জানিয়ে দিই। এই প্রযুক্তির সম্পর্কে আমি আপডেট নই, আপডেট হওয়ার কিছু নাই। আপনি তো ফোন চালান, ফোন চালালে হচ্ছে আপনি সেটিংসে যাবেন, সেটিংসে ক্যাপশন অফ করবেন, তাহলে আপনার আর কথা আসবে না। রঞ্জন রয় অসাধারণ, চেনা চেনা লাগে সবাইকে, দুর্দান্ত, ডলি রানী ভালো। যদি আজকে হচ্ছে আমি আসলে পড়ানোর কিছু পাই না, আমার বেসিক্যালি স্লাইড গুলো, বাট আমি চিন্তা করলাম যে বেসিক প্রশ্নগুলো একটু রিভাইজ দিই, রিভাইজ দিলে মানে মানে ইয়া হবে, ঠিক আছে? সো বেসিক প্রশ্ন আলোচনা করলাম। আর আপনার আর যখনই কোনো জটিল বিষয় থাকে, আপনারা জানেন, আপনারা সবাই জানেন, জটিল বিষয় থাকলে আমি কত সুন্দর করে সহজে আপনাকে উপস্থাপন করে ফেলি, সে সমস্যা নাই। পারবো অবশ্যই, বাহ, চমৎকার চমৎকার, মানে ভালো পারছেন, খুবই ভালো, ধন্যবাদ স্যার। ইনশাল্লাহ আবারও। ওকে, থ্যাংক ইউ আশফিকা কবি, থ্যাংক ইউ হাবিবুল আসলিম, থ্যাংক ইউ লাবণ্য ইসলাম, থ্যাংক ইউ সাজিদ আক্তার। আলহামদুলিল্লাহ, চমৎকার ক্লাস ছিল। টেকে টন, থ্যাংকস টন, লাভ, ভালোবাসা সবই আপনার জন্য রইলো। আবারও কোনোদিন জটিল যেখানে যে টপিকে সমস্যা হবে আমাকে খোঁজ করবেন, আমি চলে আসবো। আই উইল বি হিয়ার ফর ইউ। থ্যাংক ইউ। এবার আরেকটা একটু বলে দেই, ঠিক আছে? এভাবে একদম বেসিক থেকে আপনি শিখতে পারবেন। তারপরে হচ্ছে মনে রাখবেন প্রিয় ভাই, মানে একবার যদি বেসিক থেকে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ 4টা বিষয় শিখতে চান, তাহলে আপনি আপনার সব হবে, সকল চাকরি হবে। তো সেই হিসেবে আমি বলি যে ওনাদের যে কোর্সগুলো আছে, নিবন্ধন, প্রাইমারি, যারা যারা কোর্সে আছেন তারা তো জানেনি, ঠিক আছে? তো সকল যে কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে আপনারা ভর্তি হইতে পারেন। ওই যাটা আছে এটাতেই ভর্তি হন। আমি লাইভ ক্লাস চলাকালীন বা এই রাত কয়টা পর্যন্ত দিলাম, রাত 10টা পর্যন্ত আমি দিয়ে দিলাম, আপনারা এই অফারে ভর্তি হতে পারেন। তো রাত 10টা পর্যন্ত আপনারা সেম অফারে ভর্তি হয়ে যান, যে অফারটা আছে। অফারটা কি ভাই? অফারটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। অফারটা কি কি হয়? এই যে অফারটা দেওয়া আছে, এই অফারে আপনারা ভর্তি হয়ে যান ইনশাল্লাহ। আপনারা ধন্যবাদ স্যার, খুবই অল্প সময় পেলাম, তবু আলহামদুলিল্লাহ। স্যার কালকে কি ভর্তি হলে কি অফার দিবেন আপনারা? আপনি কালকে যোগাযোগ করেন ওনাদের সাথে, ওনারা বলে দিবে। ধন্যবাদ স্যার, সহজ করে বিষয়গুলো তুলে ধরার জন্য। তুলেই তো ধরলাম না, আজকে যে বেসিক পড়লাম, যেদিন তুলে ধরবো, যেদিন জানেন যে আপনারা যখন আমার
এই কারকের ক্লাস করেন বা এই এখানে প্ল্যাটফর্মে কারক দিয়ে শুরু করেছেন, যারা কারকের ক্লাস করেছেন, সমাসের ক্লাস করেছেন, দ্যাট আপনারা হচ্ছে কেমন, বা যারা কখনো সাহিত্যের ক্লাস করছেন, আমি জানেন যে আমি যখন চেষ্টা করি, আমার চেষ্টা থাকে আমি অনেক কিছু শেখাইতে চাই। আমি খুব বেশি পারি, খুব বেশি জানি না, খুবই কম জানি, খুবই কম পারি, বাট আমি যে জানি ওইটা জানানোর চেষ্টা থাকে আমার। সো যেটা বললাম, স্যার আপনার ক্লাস পেলে মনটা ভালো হয়ে যায়, আমার জন্য দোয়া করবেন। আমি আসলে আপনাদের সবার ছোট ভাই, বা অনেকের বড় ভাই হবো, ছোট ভাই, তো আপনার জন্য দোয়া করবেন, আমি শেখাইতে চাই আপনাকে। সো এই যে ওনাদের যে আসলে কি একটা বিষয় বলি, বিজ্ঞাপনের বিষয়ে আপনারা অনেক সময় অনেক বিরক্ত হন, কিন্তু মূল বিষয়টা হচ্ছে অনেকে আছে যে জানে না, যে মূল বিষয়গুলো জানে না, ক্লাসে পরে যুক্ত হয়, আগে যুক্ত হয়, পরে যুক্ত হয়। সো যারা যুক্ত হইতে না পারে তাদের দেওয়ার জন্য বারবার করে বিজ্ঞাপন দেওয়া হয়, অনেকেই ইজিলি ভর্তি হইতে পারে। সো এই জন্য এটাতে কিছু করার নাই। আপনারা যারা ভর্তি হতে চান অফারে ভর্তি হয়ে যাবেন। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য দোয়া রাখবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।